নমস্কার, অর্কর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই পডকাস্ট আমাদের চারপাশে ছড়িয়ে থাকা মণিমুক্ত খুঁজবে, ইতিহাসের হাতছানি ডাকে সাড়া দেবে, আমাদের রোজের জীবনের সমস্যাগুলি চিহ্নিত করার চেষ্টা করবে, পরিবেশ বিষয়ে নতুন করে ভাবানো, রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞানের অতি জরুরি বোঝাপড়াগুলি বিনামূল্যে আপনার কাছে পৌঁছে দেওয়াই এই পডকাস্টের উদ্দেশ্য। নমস্কার, অর্কর আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় মণিপুর। ভারতবর্ষের উত্তর পূর্বের ছোট্ট পাহাড়ি অঞ্চল মণিপুর। ভারতবর্ষের মোট জমির 0.7% অঞ্চল জুড়ে রয়েছে মণিপুর। এর 90% পাহাড়ি। মণিপুরের 15% অঞ্চল শহর, বাকিটা গ্রামীণ। মণিপুর গত 1 বছর ধরে বারবার রাজধানীর তথা সব বড় শহরের সংবাদপত্রের প্রথম পাতা দখল করে নিয়েছে, কোনো গৌরবের কারণে নয়। আপনারা সকলে জানেন, রক্তক্ষয়ী যুদ্ধ, প্রায় গৃহযুদ্ধের পরিস্থিতি এবং রাষ্ট্রশক্তির সে ব্যাপারে যে উদাসীনতা, সেটা আমাদের রিক্ত করেছে, আমাদের হতবাক করেছে, আমাদের স্তম্ভিত করেছে। এবং আমরা বারবার দেখেছি যে আমরা নাগরিক সমাজও মণিপুর বলুন, গোটা উত্তর পূর্বই এই পাহাড়ি অঞ্চলটাকেই কিভাবে অপর করে রেখেছি। আমি যার সঙ্গে আজ কথা বলবো তিনি একজন বাঙালি, কিন্তু তিনি আমাদের থেকে সম্পূর্ণ একটা উল্টো মেরুতে দাঁড়িয়ে রয়েছেন। তিনি জীবনের অনেক সুখ স্বাচ্ছন্দ্য কম্প্রোমাইজ করে গত 14-15 বছর লাগাতার মণিপুরে যাচ্ছেন, মণিপুরে পড়ে থেকে মণিপুরের জনজাতির প্রত্যেক দিনের যে হাসি কান্না চুনি পান্না তার রেকর্ড করছেন, মণিপুরবাসীর সঙ্গে কথা বলছেন, মণিপুরকে, তার অন্তরকে বোঝার চেষ্টা করছেন। আমার সামনে বসে আছেন সুপর্ণা লাহিড়ী বড়ুয়া। সুপর্ণা লাহিড়ী বড়ুয়া একজন সাংবাদিক, একজন নারী আন্দোলনের কর্মী, এবং আপনারা বুঝতেই পারছেন তার সঙ্গে আমার কথা বলার মূল কারণটা হলো ডিকোডিং মণিপুর। আমরা চাইব আমাদের এই আড্ডার মধ্যে দিয়ে মণিপুরের আজকাল পরশু ডকুমেন্টেড হোক, ধরা পড়ুক। সুপর্ণাদি, আপনি আজকে এলেন, আমাদের সময় দিচ্ছেন। আই এম ডিলাইটেড, আই এম গ্রেটফুল। আপনি অনেক দূর থেকে এসেছেন আমাদের এই আড্ডাটার জন্যে। আমরা শুরু করতে পারি এইটা দিয়ে যে কেন মণিপুর যাওয়ার কথা ভাবলেন। আমরা মণিপুরের ইতিহাস নিয়ে কথা বলবো, মণিপুরের আজকের পরিস্থিতি নিয়ে কথা বলবো, কিন্তু আমি চাইছি শুরুটা হোক আপনাকে দিয়ে। আপনার মণিপুর আবিষ্কার, আপনার মণিপুরে যাওয়া। সাংবাদিকরা মণিপুর যায় না, আপনি কেন? এবং বড় বড় নিউজ হাউসে, আমি যে হাউসগুলোতে কাজ করেছি, তাতে কোথাও কখনো উত্তর পূর্ব করেসপন্ডেন্ট পাঠানো হতো না। মহিলাদের তো আরোই পাঠানো হতো না। ইদানিং একটু পরিস্থিতিটা বদলেছে, 2-1 সাংবাদিক মণিপুরে যাচ্ছেন, উত্তর পূর্বে করেসপন্ডেন্ট রাখা হচ্ছে। আপনি কেন মণিপুর বেছে নিলেন? মণিপুরে গেলেন কেন? প্রথমে তো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের উত্তর পূর্বাঞ্চলের কথা, বিশেষ করে এই মুহূর্তে অগ্নিতপ্ত মণিপুরের কথা শুনতে চেয়েছেন এবং সেই গল্প আপনি শোনাতেও চেয়েছেন। কারণ গত 2 দশকই বলবো ধরে ক্রমান্বয়ে দেখছি যে উত্তর পূর্বাঞ্চলের মানুষরা, তাদের ভূমিপুত্র ভূমিকন্যারা ক্রমান্বয়ে অনুভব করছে যে তাদের কথা মূল স্রোতের মানুষরা শুনতে চায় না, তাদের সমস্যাকে বুঝতে চায় না। এবং এই যে একটা বিচ্ছিন্ন মানসিকতা ওদের মধ্যে তৈরি হচ্ছে, বিশেষ করে গত 1.5 বছর ধরে যে অগ্নিগর্ভ হয়ে আছে মণিপুর, এবং একটা গণতান্ত্রিক দেশে তাদের নির্বাচনে অংশগ্রহণের পরে রাজনৈতিক অভিভাবকরা সম্পূর্ণভাবে মৌন, এবং বিশেষ সময় তারা পাশে এসে দাঁড়ায়নি, এই অভিমান থেকেই এক ধরনের যে রাগ, এবং আজকে একজন ইমা যখন হাত তুলে বলে যে তোমরা সবাই মায়াং
বা একটা কুকি ছেলে যখন বলে জানি আমি তোমাদের কেউ নই, তখন মনে হয় যে সত্যি এতটা বিভেদ। কথা ছিল যে বিশ্ব বিপ্লবের কথা, শুনে বড় হয়েছি যে সবাই সবার হাত ধরতে হয়। এখানে তো আজকে শুধুই হাত ছাড়ার গল্প। আমি উত্তর পূর্বাঞ্চলে যাই যখন, সেখান থেকেই বলি, আমি তখন বাংলা একটা নিউজ পেপারে আমি সংবাদ প্রতিদিনে কাজ করতাম এবং আমি ঝাড়খণ্ডের বিশেষ সংবাদদাতা ছিলাম। তখন সম্পাদক ছিলেন শঙ্কর ঘোষ। আমি যখন ওনাকে বলেছিলাম আমি উত্তর পূর্বাঞ্চলে যাব, এবং তখন উলফাদের একটা সংগ্রাম চলছিল, উনি একটা কথাই বলেছিলেন। তার আগে আমি সে সময় বিহারের লাল অঞ্চলে আমি আমার ধারাবাহিক লিখছিলাম সংবাদ প্রতিদিনের সানডে সাপ্লিমেন্ট, সেটা 94-95-এর কথা। উনি খুব উৎসাহ দিতেন, কিন্তু উনি বললেন যে তুমি ওখানে যাবে কতদিনের জন্য? তখন আমি বললাম সে তো আমি জানি না, যতদিন মনে হবে ওখানকার মানুষের পাশে থাকি আমি থাকবো। এবং ওখানে গিয়ে দেখলাম মণিপুর, একদিকে দেখলাম যে ম্যাট্রিলিনি সোসাইটি, মেঘালয়, সব কিছু মিলিয়ে আমার মনে হলো যে এই যে একটা সাউথ ইস্ট এশিয়ার এই যে একটা জোন, একটা আশ্চর্য উত্তর পূর্বাঞ্চল, যেখানে কে বলা হচ্ছে মিউজিয়াম অফ ট্রাইবস, এরা সত্যি এদের সোশিও ইকোনমিক অ্যান্ড কালচারালি এতটাই উন্নত এবং অনন্য যাকে বলে। থাকতে থাকতে আমার মনে হলো যে না, আমি এখানেই কাজ করি, এবং সেখানে এক জনজাতি পরিবারের আমি একজন হয়ে থেকে গেলাম। এবং সেখান থেকেই আমার মেঘালয় যাওয়া, সেখানে আমি লিখেছি বদলে যাচ্ছে খাসি মায়েদের গল্প, এবং তারপরে মণিপুর যাওয়া। এবং মণিপুরে যাওয়ার একটা খুব বড় বিষয় ছিল যে সেই সময় 2007-8 একদম ধারাবাহিকভাবে মানে ইয়ে চলছে আর কি, সংগ্রাম চলছে। ইরম শর্মিলা এবং মহিলারা ফার্স্ট টাইম বিশ্বে যেন দেখা গেল যে 11 জন অর্ধনগ্ন মহিলা নিজের আর্মিদেরকে বলছে যে আমরা সবাই ইরম শর্মিলার মা, আমাদের ধর্ষণ করো। এই বিষয়গুলো মানে আমার হয়তো সেই সময় সেরকম ইকোসিস্টেম ছিল না যেখানে আমার ছোট্ট সন্তানকে রেখে গিয়ে কাজ করার। তবু আমার মনে হলো যে আমি আমার এই সংগ্রামের একজন না হতে পারলে ওদের টাইমের ডকুমেন্টেশনটা করে রাখা আমার বোধহয় প্রয়োজন, ঠিক যেভাবে এবারও মনে হলো। কিন্তু আমি আগেই স্বীকার করিনি, গত 1 বছরে কিন্তু আমি সম্পূর্ণ মণিপুর বলে যেটাকে বলে সেখানে আমি পৌঁছতে পারিনি। এই জন্য পারিনি যে আমার পুরনো বন্ধু বান্ধবীরাই আমাকে আসতে দেয়নি, এবং ওরা বলেছে তোমার একটাই বলেছে যে ওরা যে তোমার এখনো কাজ করার আছে। এবং সেখান থেকে আমি তাপমাত্রাটা অনুভব করতে পারছিলাম, এবং আমি বুঝতে পারছিলাম যে মণিপুর একটা এরকম স্টেট হয়ে যাচ্ছে সম্পূর্ণ যেন মুখ বধির, যেখানে মানুষ আর এখন কথা বলতে পারছে না, আর ইনফ্যাক্ট পারছে না। এখন মানুষ একদম স্তম্ভিত, এখন শুধুই মানে কিন্তু অস্ত্র কথা বলছে, এবং অভিভাবকহীন একটা স্টেট যেখানে গত কয়েক মাস ধরে গভর্নর পর্যন্ত নেই, এবং পলিটিক্যাল লিডারদের মধ্যে এক আশ্চর্য, ধরুন একই দলের কুকি মেতেই হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়েই আমি যখন ধারাবাহিকভাবে আমরা সংগঠিত হতে লাগলাম অসমে, এবং আমি ঠিক করলাম আমার অন্যান্য কাজের মধ্যে হয়তো এই বইটা এখন না লিখলেও চলতো সেকেন্ড টাইম মণিপুর নিয়ে, কিন্তু আমার মনে হলো যে না, এটা লেখা উচিত। কারণ আমি দেখতে পাচ্ছি যে একদিকে বিপুল মানে সংগ্রাম চলছে, আরেকদিকে কিন্তু নির্বিকার একটা জনস্রোত। এটা আমাকে ভীষণ কষ্ট দিচ্ছিল। আমরা একদম আজকের সময়ে আসব, কিন্তু মণিপুরের লড়াইটা একদিনের নয়, বিশেষত মণিপুরের মেয়েদের লড়াইটা একদিনের নয়। মানে শতকের পর শতক তারা Exactly. লড়ে যাচ্ছে, নানা Exactly. আন্দোলনের মধ্যে দিয়ে তারা নিজেদের গড়ে পিটে নিয়েছে এবং মাতৃতন্ত্রটা ধরে রাখতে পেরেছে। আপনি যখন মণিপুরে প্রথম পৌঁছচ্ছেন সেইটা তার মানে তখন মণিপুরে প্রতি 20 জনে একজন করে সেনা রয়েছে, Exactly. এরকম একটা সময়, এবং আপসপা জারি রয়েছে, এবং মণিপুরের মায়েরা মেয়েরা তারা তার বিরুদ্ধে লড়াই করছে। ওই সময়টার কথা আমি এইভাবে ভাবি যে ওইটা একটা যুদ্ধের মৌসলকাল চলেছে, এটা একটা আরেকটা মৌসলকাল।
ওই সেদিনের 2007-08-এর মণিপুর ভাবেনি 2024 তাকে দেখতে হবে। দুটোর মধ্যে নানা ফারাক রয়েছে। বিরাট। ওটা ভারত রাষ্ট্রের সঙ্গে তাদের একটা বোঝাপড়ার অভাব ছিল, আর এটা তো এখন জাতিদ্বন্দ্ব বলবো, গৃহযুদ্ধ বলবো, যা বলবো তাই কম পড়বে। আমরা শুরুতে দেখছিলাম যে কুকি মেইতেই সংঘর্ষ, আস্তে আস্তে অন্যান্য জনজাতিগুলোও এই সংঘর্ষে জড়িয়ে পড়লো, আমরা দেখলাম। কাজেই সেটাই আমরা আসবো, সেটাই আমাদের চুম্বক হবে। কিন্তু ওই সময়ের মণিপুর, মেয়েদের লড়াই, মনোরমার মৃত্যু, ওই সময়টার কথা যদি একটু বলেন, কি দেখেছিলেন? আমরা চাইছি মণিপুরটাকে ডিকোড করতে, একটু একটু করে মানুষের সামনে তুলে ধরতে। যদি ওই সময়টার কথা বলেন। আসলে ওই সময়টার আগেও আমি আরেকটু যেতে চাই যে কোন কোন গল্প ওই সময়টাকে বুঝতে আমাদের সাহায্য করেছিল। কারণ মণিপুরের মধ্যে রাষ্ট্র এবং মণিপুরি মেয়েরা মুখোমুখি, সেটা কিন্তু আজকে প্রায় 100 বছরেরও বেশি সময়ের। কারণ আমরা নুপিলাকে বাদ দিয়ে মণিপুরের সংগ্রামকে আমরা কখনো বুঝতে পারবো না, এবং ওখানকার ইমাদেরও বুঝতে পারবো না। কারণ পুরাণে যেখানে বলছে যে মণিপুর হচ্ছে সানা লাইবেক, মানে একটা সোনার দেশ যখন বলছে, এবং সেখানকার যে রানীরা, মানে যখন ফ্রান্সে কোনো নারী মুক্তি আন্দোলনের কথাও ওঠেনি, উচ্চারণও হয়নি, সেখানেই রানী বলছে আমার মেয়েদের একটা বাজার দরকার। তো এই যেটা একটা কর্মঠ, সাহসী এবং ইন্ডিপেন্ডেন্ট মানসিকতা, সেইটাকে একটুখানি যদি আমরা বুঝে নিই ধারাবাহিকভাবে, যে সেরকম একটা স্বনির্ভর সবুজ একটা উপত্যকাকে খুব ইঞ্জিনিয়ারিং করে একটা কিভাবে সেই সন্ত্রাস সৃষ্টি করে তার মধ্যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করার মানে পারপাস কী, এবং কেন মেয়েরা বারে বারে ভিকটিম হয়ে গেল। তো আমরা দেখলাম যে ব্রিটিশ আসার আগে কিন্তু যখন ইন্ডিপেন্ডেন্ট রাজারা ছিলেন, তখন কিন্তু একটা সাস্টেনেবল লাইফ ছিল। তখন মেয়েরা সবাই কৃষি করত এবং কম ছিল, সুন্দর ছিল। সেখানে একটা মেয়েরা সবসময় খুব, প্রতি মণিপুরি মেয়েরা কিন্তু খুব উচ্চ স্তরের বয়ন শিল্পী। তাদেরকে যেটা খোয়াইফে দেওয়া হয়, যেটা বিয়ের সময়, এবং তাদের ছোট্টবেলায় শেখানো হয় এটা একটা ফ্যামিলি ফিলোসফি, যে তুমি তোমার খাদ্য আর তুমি তোমার বস্ত্র, কৃষি এবং বয়ন, এই দুটোতে ওরা পারদর্শী। যে তোমরা নিজেই এটা করবে, নিজে করবে। এবং প্রতিটি মেয়েকেই বিয়েতে কিন্তু মা বাবারা এটাই মেন গিফট দেয়। অন্য কিছু যেহেতু ওদের কোনো পণ বা এসব নেই, এটা গিফট করে যে সে যেন তার নিজের অর্থনীতিটা করতে পারে, চালিয়ে নিতে পারে। এবার সেই যে জায়গাটা, প্রত্যেক বয়নশিল্পী মেয়েরা নিজেদের একটা মার্কেট তৈরি করতে, সেই রানী, যেখানে দেখা যাচ্ছে যে একটা মানে রাজতন্ত্রে একটা বিশাল ডিফারেন্স থাকবে যে মানুষের মধ্যে মেয়েদের সাথে রানীর, কিন্তু দেখা গেল রানী বলছে যে না, আমরা প্রত্যেক দিন কথা বলবো এবং আমরা আমাদের একজন আরেকজনের মনের কথা শুনবো। সেইভাবে কিন্তু শুরু হয়েছিল ইমা কাইথাল। সেটা তখন ইমা কাইথাল বলতো না, সেটাকে বলতো সানা কাইথাল, মানে সোনার বাজার। রবীন্দ্রনাথের লেখায় সোনার বাজারের কথা আছে। এবং রবীন্দ্রনাথ যখন চিত্রাঙ্গদা নাটকের যে বিষয়টি যখন আনছে, সেখানে চিত্রাঙ্গদাকে কিন্তু অলরেডি মণিপুরি মেয়েরা বলছে আমরা সবাই চিত্রাঙ্গদা। এরা যেটা বলছে মানে আমরা আমাদের আগলাবো, আমরা আমাদের বাড়ি আগলাবো এবং আমরা আমাদের দেশ আগলাবো, এটাই ছিল প্রথম ফিলোসফি। এবং ওখানে একটা খুব পুরনো মানে ওদের একটা প্রভাব আছে যে যে পুরুষ রাজদরবারে যায় না এবং যে মহিলা বাজারে যায় না, দুজনেই অকাজের। তো যেটা কিন্তু একটা বাঙালি সমাজে ভাবা যায় না, এবং এগুলো খুব জানতে একটা কিউরিয়াসিটি হবে যে কোনো মানুষের। এবার মণিপুরে যখন কেউ প্রথমে মানে পা রাখছে, সে প্রথমেই তার চোখে পড়বে যে একটি মেয়ে হয়তো মাংস কাটছে, মাংসের দোকান, এবং গাড়ি ধুচ্ছে। এরা সবাই হয়তো পরে জানা যাবে তোমরা কোন নিয়ে, তখন বোঝা যাবে হয়তো এরা কুকি মেয়ে, ওরা খুব কর্মঠ, পাহাড় থেকে ঝুড়িতে খুব লাকড়ি যেটা নিয়ে আসছে অত্যন্ত। এবং তারপরে যখন খয়রামবান্দ বাজারে ঢুকছি, তখন দেখছি যেটা একটা মেয়েদের পৃথিবী। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে মেয়েরা ওখানে বাজারে বিক্রিও করছে, বিক্রেতা, আবার খানিকটা সময় পরে যদি আবার ফিরে যায়, দেখছি সেখানে ওরা সামাজিক সমস্যা নিয়ে কথা বলতে বসে গেছে, এবং প্রত্যেকটা যেন ডিসিশন মেকার হিসেবে ওখানে ওরা কাজ করছে। এবং
একটা খুব ইন্টারেস্টিং ওই সময় ছিল 2000, মদ্যপ পুরুষদের শাস্তি দেওয়ার ওইটা ব্যবস্থার তো কথা ওরা বলছেন। একটা আলাদা করে মেয়রা পাইবি যেটা হুম। শুরু করেছিল, কিন্তু নুপিলার 3টে অধ্যায় কিভাবে ব্রিটিশকে মানে একদম নাস্তানাবুদ করে ওরা জল কর, বাড়ির ট্যাক্স এবং চালের যেটা ওরা ফ্রি ট্রেড করে নিয়েছিল, তার বিরুদ্ধে 10,000 মহিলা মানে একটা ট্রাকের সামনে দাঁড়িয়ে যেভাবে ওরা বিরোধ করেছিল, সেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো প্রান্তিকও যদি আমরা বলি যে কোনো ধরনের আন্দোলনে কিন্তু আমরা এটা দেখতে পাইনি। এবং সে সময় আমরা যেটা পরের মণিপুর দেখছি, সেটাতে তো ইনসার্জেন্সির যেটা বিষয়, তখন অলরেডি একটা চিকেন নেক যেটা তৈরি হয়েছে, এবং সেখানে এক ধরনের কিন্তু মানে আমরা ভারতবর্ষ থেকে আলাদা থাকতে চাই এই মেন্টালিটি চলে আসছিল তখনই। এটাতে ঢোকার আগে আমি একটা কথা বলবো যে যেহেতু নেতাজির সময়ের এতটা মানে ওটা একটা মুক্ত রণাঙ্গনই ছিল আজাদ হিন্দ ফৌজের, কোহিমা অবধি চলে হ্যাঁ, এসেছিলেন। এবং হ্যাঁ। কোহিমা না, উনি এসেছিলেন পুরো বিষ্ণুপুর চূড়াচাঁদপুরের যে আচ্ছা, জায়গাটা, আচ্ছা। এবং কোহিমায় পতাকা উত্তোলন হয়েছিল একটা, এক্স্যাক্টলি সেটা সেলিব্রেট হ্যাঁ, করেছিল। কিন্তু কুকি ছেলেমেয়েরা যখন বার্মা পর্যন্ত হেঁটে গেল হুম। প্রায় মাস দুয়েক নেতাজিকে সাথে দেখা করবে বলে, ওদের হাতে খুচরো খুচরো একটা ছোট্ট কাপড়ের ব্যাগে 3,000 টাকা ছিল, এবং সেই যাত্রাতে ওরা প্রত্যেকেই কিন্তু সৈনিক হব বলে নেতাজির পাশে থাকবো বলে গিয়েছিল কিন্তু, এবং সেখানে 2জন মহিলা ছিলেন, অত কষ্ট করে তারা কিন্তু গিয়েছিলেন ওখানে। এবং একটা সময় দেখা গেল, তার আগেই দেখা গেল যে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন ব্রিটিশ কি করছিল যে খুব স্বাস্থ্যবান কুকি ছেলেরা খুব স্বাস্থ্যবান হয়, কুকি নাগাদের ফ্রান্সে কিন্তু কুলি হিসেবে পাঠিয়ে দিচ্ছিল। এবং কুকি সম্প্রদায়ের যখন এটা ওদের যে গাঁও বুড়া বলে বলে, ওরা যখন জানতে পারলো যে এক একটা কুকি ছেলের ওপর থেকে ব্রিটিশ প্রচুর কমিশন পাচ্ছে, ওরা রিভোল্ট করলো। তখন দেখা গেল ব্রিটিশ খুব সুন্দরভাবে সুচতুরভাবে কিন্তু সমতল আর পাহাড়কে ভাগ করে নিল। ম্যাতেই রাজা যারা ছিলেন, চূড়াচাঁদ হতে পারে, বোধচন্দ্র হতে পারে, এরা প্রত্যেকেই বিশেষের পরবর্তী এই রাজাদের সাথে খানিকটা মৎস্যবাজি করে, এবং যুদ্ধের খরচটা প্রায় রাজাদের দিয়েই করানো, আর একটা হচ্ছে খুব বড় টোপ দিত যে তোমাদেরকে বিদেশ ঘোরাবো। দেখা যাচ্ছে কিন্তু কুকিরা একটু আইসোলেটেড করে দিচ্ছেন উনি, ওরা রাজা। তার মানে যে হ্যাঁ, দ্বিজাতি তত্ত্বটা আমরা দেখি যে বাংলা ভাগের কারণ হয়েছে, এক্স্যাক্টলি, সেই দ্বিজাতি তত্ত্বটাও ওরা ওখানে প্রয়োগ করেছিল। খুব ভয়ঙ্করভাবে। কারণ ব্রিটিশের কোনো প্রথম দিকে ব্রিটিশের মানে কোনো ধারণাই ছিল না যে পাহাড়ি জায়গাগুলোতে কি পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, এবং ওদের চোখে যেটা নেটিভ স্টেট ছিল, যে 554টা নেটিভ স্টেট পাহাড়ি অঞ্চল, তার মধ্যে মণিপুর একটা, ওরা যখন এটা বুঝতে পারলো তখন প্রথমেই কি করলো, মানে এক ব্রিটিশ মহিলা 3 মাস কুকিল্যান্ডে মানে মণিপুরে থেকে একটা বই লিখেছিল, যেটা লন্ডন প্রেস থেকে বেরিয়েছিল, যেটা আমার সেকেন্ড বইয়ে যার উল্লেখ আছে। উনি খুব সুন্দরই একটা মানে একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে কি অবস্থা। মানে উনি বলছেন আর কি যে মেতেইরা একটু ফর্সা হয়, একটু তুলনামূলকভাবে ওনার মনে হয়েছে সুন্দর, এবার একটা খুব আরামদায়ক কি সুন্দরভাবে রাজা আমাদের ওয়েলকাম করছে। ঠিক ওনার পরের প্যারাগ্রাফি যখন উনি কুকি অঞ্চলে যাচ্ছেন, বলছে যে এরা একদম ইলিটারেট, এরা একদম, কারণ তারা কুকি হচ্ছে প্রচণ্ড যোদ্ধা এবং প্রচণ্ড কায়িক শ্রম করতে পারে, এবং ওরা ব্রিটিশ কি করছে, সমতল থেকে ওদেরকে কম ট্যাক্স নিয়ে ওদের থেকে বেশি ট্যাক্স নিচ্ছে, এবং সম্পূর্ণভাবে ওদের কি করছে, ডিপ্রাইভড করছে, এবং একটা এমনভাবে সন্দেহর ছোট্ট 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 বীজ তখন থেকেই ভরে দিচ্ছে। এবং যখন ধরুন আপনার ভারতবর্ষের সঙ্গে অ্যাটাচড করছে মণিপুরকে, তারপরে কিন্তু 47 পরবর্তী কিন্তু হঠাৎ, মানে রাজা বোধচন্দ্রের হাতে যখন হ্যাঁ, এটা তুলে ওটাও একটা দিচ্ছে। নেগোশিয়েটিভ পেজ ছিল। পরে কিন্তু মণিপুরি মানুষরা হঠাৎ করে অনুভব করলো যে এরা আমাদেরকে ঠিক ভারতবর্ষের একটা অঙ্গ করে নিলেও খুব অবহেলিত আমরা, এবং সেই থেকেই কিন্তু শুরু হচ্ছে এই যেটা আমরা যে সময় দেখতে পাচ্ছি যে মেয়রা পাইরবি,
তার আগে আমরা দেখতে পাচ্ছি যখন হিজাম ইরাবাত কিন্তু 50 দশকের তিনি কমিউনিস্ট মাইন্ডেড ছিলেন, এবং তিনি যখন জেলে ছিলেন তখন বাঙালি বহু কমিউনিস্ট লিডারদের উনি সঙ্গ পান। তার মধ্যে সাম নন্দী, যে ধীরেশ্বর নন্দী, আরও সর্বেশ্বর নন্দী বোধহয় সিপিআই এর ছিলেন। এবং তিনি কিন্তু এই মণিপুরি শব্দটা কেটে উনি বললেন কৃষক সম্মেলন করে দাও। এবং সে সময় এক মহিলা ছিলেন রানী গাইদিনেলু। রানী কিন্তু গাইদিনেলুর গল্প আপনার থেকে শুনবো। হ্যাঁ, জনগণের রানী জওহরলাল নেহরুর কথাও Yes. আপনি বলবেন প্লিজ। হ্যাঁ, মানে ওরা যখন অনুভব করছে যে না এখানে একটা কিছু গোলমাল হয়েছে, তখন থেকে ওদের মধ্যে যেটা একটা রাগ যে দানা মানে বাঁধছে, তারপর থেকে কিন্তু দেখা গেল যখন মণিপুরকে উপদ্রুত অঞ্চল বলছে এবং সেনাবাহিনী অলরেডি আপসপা মানে ওদের পিঠে চলে এসছে, 50-এর দশকেই। হ্যাঁ, তখন কিন্তু একটাও ইনসার্জেন্ট গ্রুপ নেই। এটা একটা আশ্চর্য, মানে একটাও ইনসার্জেন্ট গ্রুপ নেই। ইনসার্জেন্সি শুরু হচ্ছেই কিন্তু প্রায় 70 দশকের আগে থেকে, কারণ সে সময় আপসপা লাগু হয়ে গেছে। আকসপা লাগু হয়ে গেছে। আর অলরেডি কি হচ্ছে একটা ড্যামেজিং, মানে এই যে সেনাবাহিনীর, আজকে সেনাবাহিনী অনেক সফিস্টিকেটেড হয়েছে, অনেক উন্নত হয়েছে। আজকে মানে গায়ে হাত দিতে 10 বার হয়তো সে ভাববে, কিন্তু এক সময়ের যে ছবি আমরা দেখলাম মণিপুরে, দশকের পর দশক সেটা একদম, এবং এই মানে গত 50 বছর কিন্তু আমার মনে হচ্ছে বা 60 বছর ধরে মণিপুরকে খুব সচেতনভাবে একটা উপদ্রুত অঞ্চল করে রেখে দেওয়া হলো। মানে মণিপুর সম্পর্কে বাইরে একটা এরকম নোশন এলো যে মণিপুর মানে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, বিনোদিনী দেবী এলেন শান্তিনিকেতনে পড়াশুনো করতে, বহু সাহিত্য একাডেমি মণিপুরি হয়ে যাচ্ছে, অনেক সঙ্গীতের ট্রান্সলেশন হচ্ছে, আমরা এগুলো দেখছি। বা রতন থাইয়ামের নাটক আমরা কলকাতায় বসে দেখছি। টোকেনিজম, হ্যাঁ, মণিপুরের কতগুলি স্মারক এক্স্যাক্টলি, শহুরে সংস্কৃতির সঙ্গে অঙ্গীভূত করা হলো, কিন্তু আদতে আমরা জানলাম যে মণিপুর মানে কতগুলো ইনসার্জেন্ট গ্রুপের আখড়া, মণিপুর মানে সেখানে আপসপা থাকা উচিত, বা ড্রাগস চোরাচালানের স্বর্গরাজ্য, এবং বর্মার সঙ্গে তাদের একটা সবসময় কানেকশন, এবং তারা ভারত রাষ্ট্রকে ঘৃণা করে। তাহলে প্রশ্ন হওয়া উচিত যে অপরটা কারা করলো, কে প্রথম অপর করলো? আপনি যে তত্ত্বটা দিচ্ছেন সেটা খুব আশ্চর্য। আপনি বলছেন অবশ্যই অনেক রেজিস্ট্যান্স গ্রুপ তৈরি হয়, এবং সে সংগঠনগুলি বলতে কোনো অসুবিধে নেই, তা ভারত রাষ্ট্রের ইন্টারেস্টের পরিপন্থী, তারা উগ্র জঙ্গিবাদে বিশ্বাসী। কিন্তু আপনি বলছেন আত্মনিয়ন্ত্রণের অধিকার লাঘব করতে বা আত্মনিয়ন্ত্রণের অধিকার থেকে একজন মানুষকে বঞ্চিত করতে বা একটা কমিউনিটিকে বঞ্চিত করতে এই গোষ্ঠীগুলি তৈরি হওয়ার আগেই আপসপাটা লাগু হয়ে যায়। অর্থাৎ আগে আমার উপর দমনপীড়ন হয়েছে, সেই দমনপীড়নের কারণে কিছু শক্তি, কিছু সংগঠন তাদের উদ্ভব হয়েছে, যে সংগঠনগুলি রাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে গেছে, খুব স্পষ্ট করে বললে জঙ্গিবাদে আস্থা রেখেছে এবং হাতে অস্ত্র তুলে নিয়েছে। ঠিক। অর্থাৎ এটাও আমরা বলতে পারি যে রাষ্ট্র জঙ্গি তৈরি করেছে কোনো না কোনোভাবে। এক্স্যাক্টলি। এখানে আরেকটা ছোট্ট করে কথা বলা উচিত, মানে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে জায়গাগুলো, যে 11টা যে জায়গা আছে, এবং এই জায়গাটার যেহেতু এই জায়গাটার মধ্যে একটা দেখা যাচ্ছে যে মানে তাই অস্ট্রীয় মানে মূলের এরা মানুষ, এদের একটা মঙ্গলয়েড একটা বিষয় থাকে, এবং এদেরকে ইন্দো চীনও যে জায়গাটাকে বলা হচ্ছে, এবং এই প্রত্যেকটা কিন্তু এই যে জায়গা মানে মণিপুর একটা এরকম ছোট্ট উপত্যকা হলে এখানেও দেখছি যেরকম একদিকে অসম, একদিকে মিয়ানমার, একদিকে মানে মিজোরাম ভাগ করা থাকছে। আর যদি ইন্টারন্যাশনাল রিলেশনে দেখছি সেটাও একটা সাংঘাতিক পজিশন, চায়না আছে, বাংলাদেশ আছে, বার্মা, মিয়ানমার, নেপাল ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো। এবার আমরা দেখছি যে চায়নার সঙ্গে যেহেতু অত্যন্ত ঘনিষ্ঠ উত্তর পূর্বাঞ্চলের, মানে চায়নায় বাঁধ তৈরি হলে উত্তর পূর্বাঞ্চলও অ্যাফেক্ট হয়, এবং দেখা যায় যে এরা যখনই কোনো আর্মস ট্রেনিং নিতে যাচ্ছে চায়নাতে চলে যাচ্ছে, লাওসে চলে যাচ্ছে, এগুলো আমরা একটা দেখতে পাচ্ছি। এবার এই বিভিন্নভাবে মানে কোনো তৃতীয় শক্তি বলে অনেকে, এবার ধরুন সেক্ষেত্রে পৃথিবীর হয়তো বা দুটো
সবথেকে বেশি এগিয়ে থাকা শক্তির মধ্যেকার যেটা টাগ অফ ওয়ার, এবং যেখানে একটা ধরুন আর্মস সিন্ডিকেটের ব্যাপারও থাকে, সেই ক্ষেত্রে যেহেতু জনজাতীয় মানুষের মধ্যেকার যেটা অত্যন্ত পজিটিভ পোটেনশিয়াল, তাদের শারীরিক শক্তি, এটাকে যদি কিছুভাবে একটু নষ্ট করতে পারা যায়, সেখানে কেন করতে পারা যাবে, এটা প্রশ্ন হচ্ছে যে তাহলে সেখানকার ন্যাচারাল রিসোর্স একটা থাকতে পারে। আরেকটা হতে পারে এই ন্যাচারাল রিসোর্সের আজকে যেটা, সেটার আগেও বলতে হবে। আজকে ধরুন প্রাইভেটাইজেশনের আগের এগুলো আগের ব্যাপার, আমি এখানে বলছি 2010-12 ইত্যাদি জায়গার সময়েরগুলো। সেখানে আমরা দেখছি যে 70 দশকের যে মেহরা পারভী সংগঠনটা যখন গড়ে উঠেছিল, তার আগে কি ওখানে মদ ছিল না? ছিল। ওরা প্রত্যেকে মহিলারা নিজেরা ঘরে যেটা তৈরি করতো, ভাতের ভাত দিয়ে তৈরি করতো, সেটাতে কিচ্ছু জেনারেশনের ক্ষতি হতো না। কিন্তু দেখা গেল যে যখন এটা ভারতবর্ষের অঙ্গ হয়ে গেল, তখন এত বেশি ফ্রি লাইসেন্স পেতে লাগলো মদের, এবং সেখানে যেটাকে আমরা মানে সবাই বিলেতি মানে অ্যালকোহলের যে দোকান, এত বেশি পারমিট খুললো, মানে খুব ইজি অ্যাভেলেবেল হয়ে গেল ছোট ছোট বাচ্চাদের কাছেই তখন মদটা। এবং ধীরে ধীরে কি হলো, যেহেতু এই রুটটাই এমন, আমরা যখন মণিপুর থেকে এই দিকে যাই আর কি, মোরে যেই জায়গাটা, এবং যেখানে মিয়ানমারের একদম ইয়েতে, এখন তো মানুষ ওখানে যেতেই পারে না, কিন্তু একটা সময় পর্যন্ত আমিও পুরো দুর্গম অঞ্চল ভেদ করে মোরে পর্যন্ত পৌঁছে উঠতে পারিনি, কারণ ওখানে ওটা ধীরে ধীরে ঘাঁটি হয়ে যেতে শুরু করেছিল বিভিন্ন মানে সংগঠনে। দিনের বেলাতেও ওরা ফেস দেখে, যেমন আমি মেঘালয়তেও এই প্রবলেমগুলো ফেস করেছি, যে এক একটা অঞ্চলে মানে আমি যেহেতু আমার কিছু কিছু সংগঠনের সাথে যুক্ত হয়ে যেতাম, তাদের এরিয়া, তাদের কন্ট্রাডিকশন, এগুলো একটা বিষয় থাকে আর কি। এটা সব জায়গাতেই আমি পেয়েছি যেখানে গেছি। কিন্তু সাধারণ জীবনযাত্রার মধ্যে এত ডিস্টারবেন্স, মানে একটা ছেলে সে স্কুল কলেজে যাবে নাকি সে আর কি, মানে দেখা যাচ্ছে যে আর কি ফ্যামিলিগুলো ড্রাগস নিচ্ছে, খুব ইজি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। অথচ কিন্তু এই সীমান্ত নিয়ে যেটা খেলা এবং সীমান্ত নিয়ে যে ব্যবসা বাণিজ্য, আজ কত বছর ধরে সেটাই চলেছে, যে এটা একটা মানে খুব সফিস্টিকেটেড কন্ট্রোল রুম রাখবে, মানে এটাই যেন একটা ইন্ডাস্ট্রি, সীমান্ত যেন একটা ইন্ডাস্ট্রি। একদিকে বলা হচ্ছে যে মানে একদিকে যেন পুঁজি সীমান্ত ভেঙে ঢুকে পড়ছে, আবার মানুষদের সীমান্তে ভেঙে দেওয়া মানে বেঁধে ফেলা হচ্ছে। এই যে ইকুয়েশনস, এটা মণিপুরের ক্ষেত্রে অত্যন্ত দেখতে পাওয়া গেল। এবং মণিপুরে কি হলো, মণিপুরে যখন মেয়েরা পাইবি নিয়ে মেয়েরা যখন আরম্ভ করলো যে যুদ্ধ, যেটা সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল, এবং তারপরে যেটা ক্রমাগত 30 বছর ধরে ওরা যুদ্ধ করলো, সেটা হচ্ছে যে সেনা সরাও। এবং সেনা সরাও মানে আমি কালকেই একটা জায়গায় দেখছিলাম, সেটা হচ্ছে যে সেনা সরাও মানে ওরা আজকে এমন অবস্থা, আজকে এখন দুটো কমিউনিটির মধ্যে যুদ্ধ, ওরা মহিলারা বলছে সেনা সরাও, কারণ সেনা ছাউনির মধ্যে থেকেই মিসিং হয়ে যাচ্ছে। তো ওরা বলছে যে তোমরা যদি একটা পুরুষকেও আমাদের সিকিওর করে রাখতে পারছো না, তাহলে আমাদের অঞ্চলটাকে তোমরা কি করে, ভারতীয় সেনা যাও। এবার এই ভারতীয় সেনাদের সম্পর্কে এদের বা আসাম রাইফেলস, এদের সাথে এদের যে বিবাদটা এত ধারাবাহিকভাবে হয়েছে 50-এর দশক থেকে এই বিবাদ চলছে। একদম ব্রিটিশ আসার পর থেকে আমি বলবো যে যেভাবে মানে ধীরে 50-এর দশক থেকে তো ধরুন ঢুকছে, আপসপার পরবর্তী 70-এ, এবং ইনসার্জেন্সি গ্রুপে দেখা গেল কিন্তু এই সেনা নিয়োগের পরবর্তী সময় থেকে ওদের মনে একটা এরকম আসতে লাগলো যে আমাদেরও হাতে অস্ত্র প্রয়োজন, পাল্টা প্রতিঘাতের জন্য। একদম। এবং আমি খুব অবাক হই এইটা দেখে যে আজকে যে কুকি মেইতেই একে অন্যের ছায়া মারাবে না এবং একে অন্যকে সর্বোচ্চ ঘৃণা করে, একে অন্যের বিরুদ্ধে শুধু অস্ত্র ধরা নয়, যেভাবে নৃশংসভাবে একজন আরেকজনকে মারে, তার ভিডিও তৈরি করে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় ফ্লাট করায়, সে তো অকল্পনীয়। সেটা কোরিয়ান ছবিতে এরকম নৃশংসতা দেখা যায়। এরা কিন্তু স্বায়ত্তশাসনের প্রশ্নে, আপনার লেখা থেকে পড়ে জেনেছি, এরা স্বায়ত্তশাসনের প্রশ্নে এক হয়েছিল প্রথমে। এবং আরেকটা কথাও বলতে হয় এখানে, যে মণিপুরের মেয়েরা, আপনি একটা আমি সাল তারিখ নিখুঁত বলতে পারবো না, কিন্তু আপসপা চালু হওয়ার পরেই সম্ভবত 1960-এ ইম্ফলের পোলো গ্রাউন্ডে একটা জনসভা হয়, যেখানে 50,000 মেয়ে একসাথে জমায়েত হয়েছিল।
অর্থাৎ বোঝা যায় যে মণিপুরের মেয়েরা একদম প্রথম থেকেই স্বাধীন চেতা, এক। হুম, হুম, দুই, মণিপুরের ভেতরে আজকে যে অন্তর্গত গোষ্ঠীদ্বন্দ্ব সেটা প্রথম দশকে ছিল না, প্রথম বহু দশকেই ছিল না। এটা তৈরি করা, বাইরে থেকে এজেন্ট এসে এই এই সংঘাতটায় ইন্ধন জুগিয়েছে। হুম, সেদিকটা যদি আমরা একটু যেতে পারি, যে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা যেভাবে এই পরিবেশ, মণিপুরের যে পাহাড়ের যে বিপুল খনিজ ভাণ্ডার রয়েছে হুম। এবং সেখানে অন্যান্য যে বিজনেস অপরচুনিটি রয়েছে, সেই কারণে তারা মেইতেইদের সঙ্গে কিভাবে একটা কানেক্টিভিটি তৈরি করার চেষ্টা করলো, সেই দিকটা যদি আমরা একটু যেতে পারি। এখানে তিনটে বিষয় আসছে একসাথে। এক তো প্রথমে আমরা দেখলাম যে যখন ব্রিটিশ মণিপুরে এসেছিল তখনও সেই একই ব্যাপার ছিল, ন্যাচারাল রিসোর্স, কারণ সেটা একটা কৃষি প্রধান দেশ ছিল। হুম, চাল বাইরে চলে যাওয়া, ফ্রি ট্রেড করে সেখান থেকে ওদের লড়তে হলো। তারপরে এই যখন নতুন নেশন কনসেপ্টেই, আসলে নেশনের কনসেপ্টের মধ্যেই যেহেতু একটা ভুল ধারণা থেকে গেছে, মানে এই যে বহিরাগত শব্দটা, এই বহিরাগত শব্দটা এখন উত্তর পূর্বাঞ্চলে যেন একটা মানে ফোবিয়া টাইপের হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অন্যান্য জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বহিরাগত বিষয়টা এত তীব্র অনুভব করা খুব টান। তো এই বহিরাগতটা বলছে, মানে এই ঘটনাটা যখন 3rd May 2023 ঘটলো, তার আগেই কিন্তু চিফ মিনিস্টার বলছে যে এখানে বহিরাগত সমস্যা এবং কিছু একটা ঘটবে। তো উনি কী করে এত কনফার্মলি বলছেন যে বহিরাগত সমস্যা এবং কিছু একটা ঘটবে? এবং যে কমিউনিটিকে টার্গেট করে নেওয়া হয়েছে, এবং সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক ধর্মের যে মানে সেই অঞ্চলটা কিন্তু একটা পাহাড়ি অঞ্চলগুলো, এবং সেই অঞ্চলগুলোতে অন্য ধর্মের ছিল আর কি। চার্চ ভাঙছে, 300 কত চার্চ ভেঙে দেওয়া হয়েছে। এবং সেই অঞ্চলের বলা হচ্ছে যে সেখানে পপি খেতি হতো, পপির চাষ হতো। সেটা একটা বিজনেস, জায়গাটাকে একটা নিয়ে কথা বলা যাবে যে পপি ভার্সেস পাম অয়েলের কিনা যুদ্ধ, সেটা একটা। তাহলে পাম অয়েলটা কার জন্য, কারা করছে, অল্টারনেটিভ কেন কোনো ইকোনমি গড়ে উঠলো না, সেটা একটা দিক। সেকেন্ড হচ্ছে একটা কালচারাল ডিফারেন্স। একটা ভারতবর্ষে 2014-এর পর থেকে ক্রমান্বয়ে একটা সংস্কৃতাইজেশনের যে বিষয়, প্রত্যেকটা জনজাতির মাঝখানে আজকে সংস্কৃতায়নের একটা প্রভাব হচ্ছে। বড়ো, রাভা, তার মানে মণিপুরীরা কখনোই প্রথমে ওইভাবে ওদেরকে মানে ঠিক হিন্দু বলবো না, তো সানা মাহি ছিলেন তাদের প্রাচীন দেবতা। এবং ধীরে 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 রাজারাই কিন্তু নবদ্বীপের সঙ্গে যুক্ত হলেন, হিন্দুয়ায়ন হলেন। একসাথে দেখা যাচ্ছে কয়েকশো ব্রাহ্মণ আসছেন, চেঞ্জ হচ্ছে। ওনাদের নিজেদের পুজো পাঠগুলো বদলে বদলে কি হচ্ছে, পুজোর ধরন বদলে চলে যাচ্ছে। আগে মহিলা পুরোহিত থাকতেন, তারা সরে যাচ্ছে, তাদেরকে সরিয়ে ধরুন যেটা অন্য, কারণ তাদেরকে ব্রিটিশ বুঝিয়েছিল যে তোমরা কিন্তু উচ্চস্তরের ব্রাহ্মণ নও। সেটা তাদের মধ্যে একটা খুব শ্লাঘা তৈরি করেছিল যে আমরা উচ্চস্তরের ব্রাহ্মণ হতে হলে তাহলে কি করতে হবে, এই মেন স্ট্রিমে আসতে হবে। এবং সেখান থেকে কি করা হলো যে ধীরে 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 এই যে চেঞ্জ, সংস্কৃতি মানে একটা ইমব্যালেন্স হচ্ছে। যেহেতু শহরগুলো মানে ইম্ফল, সেখানে আগে থেকেই বিভিন্ন কমিউনিটির মানুষ ছিল যাদের ওরা মায়াং বলতো, এবং বাঙালি, পাঞ্জাবি, নেপালি বিভিন্ন তারা আসতো, বিজনেস করতো। এবং পাহাড় অঞ্চলে জায়গা বেশি, কম জনজাতি, কারণ জনজাতি সাইকোলজিতে একটু থাকেই, জায়গা নিয়ে থাকতে ওরা ভালোবাসে। ইম্ফলে ঘনত্ব ইয়েটা বাড়ছে, মানুষের মধ্যে বিভিন্ন ধরনের একটা অ্যাসিমিলেশন হচ্ছে। এবং ইম্ফলে যেহেতু মূল শহর, হাসপাতাল রয়েছে, কলকারখানা সব রয়েছে, কিছু এখানেই, পাকা সড়ক রয়েছে, এক্স্যাক্টলি গোটা মণিপুরের সমস্ত সুবিধেগুলো পুঞ্জীভূত ইম্ফলে। এবং সেদিক থেকে ওরা খুব বেশি ডেপ্রাইভড, অত্যন্ত মানে দারিদ্রতা, জনজাতিরা, পাহাড়ি জনজাতিরা, ওরা হচ্ছে অত্যন্ত বেশি, ওদেরকে মানে সংগ্রামী জীবন। এবং সেখানে ধরুন ওরা হয়তো পার ডে 300 টাকা, যারা কৃষি মজুর, এবং তারা ভাবছে তাদের ফ্যামিলির যেটা একটু যদি অবস্থাটা ভালো হয়, তাহলে কেন আমি 2 ঘন্টা 3 ঘন্টা কোনো লুকিয়ে চুরিয়ে হলেও আমি কেন পপি চাষ করব না। তাদের মধ্যে একটা ব্যাপার চলে আসে যে তারা ওই সময়টা যখন চাষবাস হয়ে যায়, তারা কিন্তু ওই পপি চাষের সাথে যুক্ত হয়ে যায়। এটা একটা হয়। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমরা দেখছি যে 2000 মানে আমি যখন 2010-12 যাচ্ছি, তখন যেমন রাস্তা ভাঙা,
যেতে অসুবিধা বাই রোড, এবং সেখানে এত বেশি পাব, ডিস্কো এসব কিছুই হয়নি, শপিং মল নেই। আজকে মণিপুরে 3 বছর আগে গিয়ে যেগুলো যেগুলো চোখে পড়বে সেটা হচ্ছে বিশাল শপিং মল, প্যান্টালুন্স এসে যাচ্ছে, বিভিন্ন ধরনের KFC আসছে, এবং ছেলে মেয়েদের মধ্যে দ্রুত তাদের খাওয়ার যেটা ইন্ডিজেনাস ফুড সেটা থেকে গিয়ে তারা মার্কেটাইজেশন হ্যাঁ। হচ্ছে, মার্কেটের ফুড, মার্কেটের পোশাক, মানে বিশ্বায়ন মণিপুরে এখন একদম দারুণ করে প্রবলভাবে ঢুকে আর কি গিয়েছে। ঢুকে গিয়েছিল। সেটা 2014-এর পর থেকেই ঢুকছিল। এবং সেটাই কি এখন ক্রমবর্ধমান? সেটার Exactly. চাপ কোথাও আছে? একদম আছে। কারণ আমরা যখন দেখছি যে এখানে এত অশান্তি, আমরা ঢুকতে পারছি না, এবং সেখানে দেখা যাচ্ছে এক মণিপুরি বান্ধবী বলছে যে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে প্রত্যেক দিন কলকাতা থেকে যে আসছে সেটা দেখা যাচ্ছে যে ভর্তি হয়ে আছে কায়িক শ্রমিকরা। কোথা থেকে আসছে? তারা বিহার থেকে আসছে। এখানে ভ্যাকেট হচ্ছে, মানুষ এখানে চলে যাচ্ছে ত্রাণ শিবিরে, যারা ওখানকার আসল মানুষ, যারা ডেলি ওয়েজার, তারা এদিক ওদিক ছোটাছুটি করছে, বাইরে থেকে শ্রমিক এনে কম পয়সায় কাজ করানো হচ্ছে। এবং সেখানে কি হচ্ছে, এখানে সীমান্ত বাঁধার জন্য হুঙ্কার চলছে, ওদিকে সীমান্তের হাটগুলো খুলে দেওয়া হচ্ছে, এবং সেই হাটের মধ্যে থেকেই কিন্তু সব কিছু চালান হচ্ছে। এবং এই যেটা একটা মানে নীতিটার মধ্যেই পুরো পলিসিগতই যে জায়গাটা, ফ্যালাসি রয়েছে, এক্স্যাক্টলি, একটা ব্যর্থতা রয়েছে। এবং শুধু তাই না, এখানে বহুজাতিক কোম্পানির হাতে সবকিছুকে দিয়ে দেওয়ার যে চক্রান্ত, এবং দেখা যাচ্ছে যে একটা সম্পূর্ণ মানে বিজনেস, একটা দুটো হাউসের জন্য তারা মরিয়া হয়ে সেই জায়গাগুলো ভ্যাকেট না করালে, যেন ঠিক যেভাবে রোহিঙ্গাদের সরানো হয়েছিল মায়ানমারের। এক্স্যাক্টলি। এবং বাংলাদেশে আমি নিজে গিয়ে দেখেছি যে কিভাবে রোহিঙ্গাদেরকে মানে পশুর অধম জীবন যাপন করতে হচ্ছে। এত রাষ্ট্রবিহীন শিশু, এত গণধর্ষিতা মহিলাদের দেখেছি। একইভাবে একটা স্বনির্ভর সবুজ উপত্যকার মহিলাদেরকেও করে ফেললো, এবং সেই জায়গাটাকেও ছাড়কার করে ফেললো শুধু 3টে কারণে। একটা হচ্ছে যে যারা ম্যাইতেই, যারা তাদের মধ্যে হিন্দু ধর্মের একটা বিরাট প্রভাব, আর একটা প্রাতিষ্ঠানিক ধর্মর বিপরীত, একটা হচ্ছে যে পাহাড়ে তলায়। আমি এই পয়েন্টটা বুঝলাম না, প্রাতিষ্ঠানিক ধর্ম বিপরীত মানে? বিপরীত মানে বলছি যে আমি সংখ্যালঘু তারা। আচ্ছা, আপনি বলছেন যে খ্রিশ্চান হতে পারে, প্রান্তিক তারা, তারা প্রান্তিক ধরুন দুটো কমিউনিটি, যদি আমি ধরে নিই যে প্রান্তিকের সঙ্গে প্রান্তিকেরই লড়াই হচ্ছে। ঠিক ভারতের সাপেক্ষে দুটো কমিউনিটি প্রান্তিক, কিন্তু আপনি যেটা বলছেন সেটাকে আমি আমার শ্রোতাদের জন্য আরেকটু খোলস ছাড়িয়ে বলছি। যেমন অযোধ্যায় দেখা যাচ্ছে যে একটা রাম মন্দির রয়েছে, তার চারপাশে নিষাদ রাজার মন্দির, বাল্মীকির মন্দির ইত্যাদি মন্দির করা হয়েছে। কেন এদের মন্দির করা হয়েছে? কারণ হিন্দু ধর্মের ক্যানোপিটা, ছাতাটাকে বড় করার জন্য, প্রান্তিক সমাজকেও হিন্দুত্বের আওতায় আনার জন্য। মেইতেইদের সঙ্গেও তারা এই সম্পর্কটা প্রতিষ্ঠা করতে চায়, এক্সটেন্ডেড হিন্দু ধর্মের বলয়ে মেইতেইদের আনতে চায়। এবার মেইতেইদের বড় অংশ রাষ্ট্রশক্তির সঙ্গে এই কনভারসেশনটায় তারা এসে পড়েছে, ঢুকে পড়েছে, তাদের এনগেজমেন্ট হয়ে গিয়েছে, তারা হ্যাঁ বলে দিয়েছে। এবং তাদের ফলে তারা রাষ্ট্র কর্তৃক দুজনে অপর ছিল, এক অপর রাষ্ট্রের কাছে চলে এলো, এবং এখন কুকিরা মেইতেই এবং রাষ্ট্র দুয়েরই অপর হয়ে দাঁড়িয়ে রয়েছে। এক্স্যাক্টলি। তৃতীয় পয়েন্ট আপনি আরেকটা বলতে চাইছিলেন, আপনি দুটো বললেন। মানে আমি আরেকটা বলতে চাইছিলাম যে এই যে ধরুন মানে বিশ্বায়ন পরবর্তী যে অবস্থান, প্রত্যেকটা মানে ধরুন চরম দারিদ্রতার ক্ষেত্রে, মানে এখন মণিপুর এখন সব থেকে বেশি দরিদ্রের মধ্যে 3য় স্থানে আছে, কোনো জব অপরচুনিটি নেই, এবং ধরুন ওখানে মানে ইনসার্জেন্ট গ্রুপই হোক, ড্রাগসই হোক, এগুলো সোশ্যাল লাইফকে প্যারালিসিস করে দিয়েছে। কত 2 দশক ধরেই এটা চলছে। কর্মহীনতা এবং রাজনৈতিক অস্থিরতা, এইটাই যুব সম্প্রদায়ের অসহায়তা, মানে নেশাসক্ত হওয়া, মাদকাসক্ত হওয়ার কারণ আপনি বলবেন? মানে একটা তো আমি এটাই বলবো যে যেহেতু যদি আমার কাছে কোনো জিনিস খুব ইজি অ্যাভেলেবল হয় এবং আমার এনগেজ থাকার রাস্তা না থাকে, এবং আমার মধ্যে একটা ওয়েস্টার্নাইজ একটা মার্কেটের একটা কালচার চলে আসে, মানে জনজাতির ক্ষেত্রে, সব জনজাতির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলে দেখা যায় যে ওদের মধ্যে ওরা ভীষণভাবে বাজারের ভিকটিম হয়।
মানে যত প্রোডাক্ট আসছে সব আসছে, ওরা চুল রং করে নিচ্ছে, ওরা ঠিক বুঝতে পারে না, কানে একটা পুরো ওদের মানে কোরিয়ান গানের ইয়েতে একদম। বাইক, চাইনিজ বাইক নিয়ে ওরা ঘুরতে ভালোবাসে, ওদের থ্রিলিং ইয়েটাকে মধ্যে মার্কেট খুব সুন্দর অপারেট করছে। আরেকটা হচ্ছে যে ওখানে ওদের পড়াশুনোর যে জায়গাগুলো, স্কুলগুলোতে সেই যে আর্মি মানে বেস ক্যাম্প হয়ে বসে আছে, ওগুলো সরে না। একদিকে কি হচ্ছে, এখন ক্লাস ডিভিশনটা এত বেশি বেড়ে গেছে, এবার যে যার হাতে পয়সা আছে তারা তো চলে আসছে। আমরা নিজেরাই দেখছি যে অসমে কী রেটে মানে মণিপুরি আসছে, তাদের হাতে যাদের পয়সা আছে তারা থাকছে, পড়ছে, দিল্লিতে চলে যাচ্ছে, বিভিন্ন জায়গায় ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। কিন্তু যারা সত্যি অর্থে প্রান্তিক, ডেলি ওয়েজার, কৃষক, যারা সত্যি গরিব মানুষ, যেটা সংখ্যা অনেক বেশি, গরিষ্ঠ মানুষ, তাদের জীবনে কি হচ্ছে, কীরকম অসহায় জায়গাগুলো আসছে, যে একজন ময়তেই ডেলি ওয়েজার যদি একজন কুকি মেয়েকে বিয়ে করেছে, তাহলে এই ক্রাইসিসের সময় তারা আর এখন ফ্যামিলিতে থাকতে পারছে না, তারা দুজন দুটো রিলিফ ক্যাম্পে, এবং কুকি মা দুজন সন্তান এবং তৃতীয় সন্তান সম্ভবা হয়ে সে কাঁদছে যে আমার স্বামীকে নিয়ে এসো, কিন্তু মেয়েতেই রিলিফ ক্যাম্পে বলছে ও কুকি এখানে থাকতে পারবে না, আবার কুকি রিলিফ ক্যাম্পে বলছে মেয়েতেইও থাকতে পারবে না। অর্থাৎ ফ্যামিলি ভেঙে যাচ্ছে, ভালোবাসা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, সেটা শুধুমাত্র কিন্তু তার সাথে একটা ইকোনমির গল্প যুক্ত হয়ে আছে। এবং সেই পুরুষকে যখন ইন্টারভিউ নেওয়া হয়, সে বলে যে আমার যদি পয়সা থাকতো আমি প্রথমে আমার ফ্যামিলিকে নিয়ে পালিয়ে যেতাম, আমার নিজের দেশ বড় নয়, আমার ফ্যামিলি বড়। কিন্তু সে তো পারছে না। এই রকম মানুষগুলো কিন্তু আজকে মরছে, যারা হয়তো রোববার রোববার চার্চেই যেত, বা রোববার হয়তো তারা শনিবার হয়তো শনি মন্দিরেই যেত, সেটা খুব বড় ব্যাপার নয়, তারা প্রত্যেকের উৎসবেই কিন্তু একজন আরেকজন পার্টিসিপেট করত, কিংবা তাদের যে স্কুলগুলোতে তারা যেভাবেই হোক যেত কষ্ট করে, একই সাথে তাদের মধ্যে ছিল না কোনো তিক্ততা। এখন এই তিক্ততাটা এমনভাবে চলে এবং এসছে। অন্য অন্য জনগোষ্ঠীগুলো কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়লো? হ্যাঁ, এবার অন্য জনগোষ্ঠীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একসময় দেখা গেছিল 93-94 একবার কুকির সাথে নাগার একটা বিশাল মানে যুদ্ধ হয়েছিল, এবং প্রচুর কুকি মারা গেছিল তখন। সেটা ছিল কিন্তু বলা হচ্ছিল কুকি নাগা দ্বন্দ্ব, কিন্তু বিষয়টা ছিল দুটো ইনসার্জেন্ট গ্রুপ কে কোথা থেকে ট্যাক্স কালেক্ট করবে, এটা একটা মূল বিষয় ছিল। এবং সেইটা হতে হতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল এবং বহু কুকিকে সরে যেতে হয়েছিল। সেখানেও একটা মেইন ছিল কিন্তু মাটির ব্যাপার, মানে আমার এরিয়াটা নিয়ে। আজকে কিন্তু এটা হয়ে যাচ্ছে যে যে মিজোরাম বলছে যে একজন মেয়েতেওকে রাখতে দেওয়া হবে না, অরুণাচল বলছে, মানে পুরোপুরি একটা ধার্মিক রঙের দিকে চলে আসছে। যাদের চার্চ আছে তারা চার্চ সাহায্যের জন্য এগিয়ে আসছে, যারা মন্দিরের ব্যাপার তারা মন্দিরের যেন সাহায্যের, মানে এই ব্যাপারটাও চলে আসছে। সেজন্য কয়েকটা ফ্যাক্টরস এটাই যে এখানে মানে কুকি শব্দটাতে, কুকি ছেলেমেয়েরা হাত জোর করে যখন বলছে আমাদের কুকি বলবেন না, কারণ কুকি নামটাই দিয়েছে বাঙালিরা, একসময় ওরা কুকি বলে ডাকতো, কুকি অসমিয়ারা ওদেরকে কুকি বলে ডাকতো, যে আমরা কুকি নই, আমাদের অন্য ট্রাইবসের নাম আছে। এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ধার্মিক ডিফারেন্স করে নেওয়া হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা বৃহৎ পুঁজি যখন ঢোকে তখন মানুষকে একলা করার লাভ হয়, সেটা করছে, কৌম জীবনটাকে ভেঙে ফেলতে চাইছে। থার্ড হচ্ছে যে একটা স্বনির্ভর অঞ্চলকে কিভাবে সরকারি কিছু নামমাত্র কম্পেনসেশন, কিছু চাল, কিছু এই দিয়ে তুমি তোমার কৃষিটাকে, অঞ্চলটাকে ভ্যাকেট করে দিয়ে দাও তুমি পাম অয়েলের জন্য। বিশালভাবে উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট করেছে এবং এখানে কয়েকটা মাল্টিন্যাশনাল কোম্পানি যুক্ত হয়ে আছে। এই পাম অয়েলের যখন চাষ হচ্ছে, ওই জায়গাগুলোর প্রয়োজন হয়ে পড়ছে, কারণ মানে জিওপলিটিক্যালি এই জায়গাগুলো যেই যেই বিষয়ের জন্য খুব যোগ্য, কারণ অলরেডি কয়েকটা চা কোম্পানি অফার করেছিল যেখানে চা হতে পারে, কফি হতে পারে, সেগুলো কিন্তু সেই নীতির মধ্যে আসেনি। আর গত কয়েক বছর ধরে উত্তর পূর্বাঞ্চলে একটা আশ্চর্যভাবে মানে ডেস্টিনেশন ফর ওয়ার্ল্ড ট্যুরিজম তৈরি হয়েছে। এটাতেও কিন্তু সাধারণ মানুষ যারা মানে নদীর সঙ্গে যুক্ত ছিল, যারা জঙ্গলের সঙ্গে যুক্ত ছিল, তাদেরকে সরিয়ে ফেলা হচ্ছে, ঘিরে নেওয়া হচ্ছে। যেমন মণিপুরের লোকটাক হ্রদ, যেটা লোকটাক লেক, তার চারপাশে মানুষ থাকতো, তারা মাছের ব্যবসা করতো, কৈবর্ত মানুষরা থাকতো। অর্থাৎ প্রকৃতির সঙ্গে মানুষের একটা দূরত্ব তৈরি করে দেওয়া হচ্ছে, বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে।
এবং এক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলকে টার্গেট এই জন্যই করা হয়েছে যে আগামী 100 বছর পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলে যা প্রাকৃতিক সম্পদ আছে সেটা মানে যেটা 100 বছর ধরে ভাঙানো যাবে। যাবে। এবং এবং সুপর্ণাদি, আপনি উত্তর পূর্বাঞ্চলের কথা বলছেন, আমি নিজে কেরালে গিয়ে দেখেছি কিভাবে মৎস্যজীবীদের ভিজিনজাম মৎস্যজীবীদের কিভাবে তাদের মানে জেলে যারা তাদেরকে তাদের রেগুলার ইনকাম সোর্স থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ওখানে একটা ডিপ সি পোর্ট হবে এবং তথাকথিত বামপন্থী কেরালায় সরকারি ছত্রছায়ায়, সরকারি এবং পুলিশি নিরাপত্তায়, পুলিশি ঘেরাটোপে একটা ডিপ সি পোর্ট হচ্ছে। সেই ডিপ সি পোর্ট করার জন্য যে যে প্রাকৃতিক ক্লিয়ারেন্সগুলো দরকার, যে সমুদ্রের কি কি ক্ষতি হচ্ছে, সে ক্লিয়ারেন্সগুলো নেওয়া হয়নি। সকলকে ঠিকঠাক ক্ষতিপূরণ যাদেরকে বিচ্ছিন্ন করা হলো, কনসেন্ট, রাষ্ট্র তো কনসেন্ট নেয় না, আদানি তো কনসেন্ট নেয় না। আদানি বাস্তুচ্যুত করতে চাইলে করতে পারে, তার প্রমাণ গোড্ডা। ঝাড়খণ্ডের, আপনি ঝাড়খণ্ড নিয়ে এক্সটেন্সিভ কাজ করেছেন, আপনি জানেন ঝাড়খণ্ডের গোড্ডায় মানুষজনকে কিভাবে উৎখাত করা হয়েছিল। ভিজিনজামেও তাই হয়েছে। এবং আমি যখন সেখানে কাজ করতে গিয়েছি, আমি দেখেছি যে ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা সেটা রাষ্ট্রের কাছে নেই, সেই তালিকাটা আছে পোপের মানে চার্চের কাছে, চার্চের পাদ্রির কাছে, ফাদারের কাছে। এবং এইটাই চার্চের সঙ্গে এই জনজাতির জুড়ে যাওয়ার একটা বড় কারণ, যে তারা একটা একটা বিশ্বাসের জায়গায় একটা দেনা পাওনায় থাকে। শুধু এটা নয়, মানে তাদের শিক্ষা, স্কুলগুলো বা হসপিটাল, কারণ একটা শর্ত থাকে যে তুমি খ্রিশ্চান হলে এই বিষয়গুলো পাবে, এবং এই সুবিধাগুলো যেগুলো রাষ্ট্র থেকে এমনিই পাওয়া উচিত ছিল, সেগুলো তারা ওইখান থেকে পায়। এবং বেঁচে থাকার যে প্রাথমিক শর্তগুলো, এই শর্তগুলো আজকে রাষ্ট্র দিতে পারছে না তার প্রান্তিক মানুষকে। আর মণিপুরের ক্ষেত্রে আমি আরেকটা জিনিসও বলতে চাই, যে মণিপুর যেহেতু মানে আগামী দিনে হয়তো তার মিলিটেন্সিটা একটা পথ দেখাতে পারত, কারণ হিজাম ইরাবতের যে স্ট্রাগল ছিল, রানী গাইদিনলুর যে স্ট্রাগল ছিল, এবং তারা কিন্তু সাধারণ মানুষকে একত্রিত করে হয়তো তারা একটা পরিবর্তনের বা রূপান্তরের স্বপ্নের একটা জায়গা দেখাতে পারত। এবং যাদের মধ্যে মিলিটেন্সি যে জনজাতির মধ্যে আছে, এবং যে জনজাতি লড়তে ভয় পায় না, সেই জনজাতিকে যদি হয় সুবিধাবাদী, নয় তাদের বনম্যারোকে ভেঙে তাদেরকে একটা মানে অপাংতেও কোথাও দাঁড় করে দিতে পারা যায়, তাহলে কিন্তু রাষ্ট্রে অপর করে দেওয়া, রাষ্ট্রের বাকিদের চোখে। মানে এখানে বলতে পারা যায় যে বৃহৎ পুঁজি আর ক্যাপিটালিজমের মানে একটা যে নেক্সাস তৈরি করে স্টেটের সাথে, এই যে নেক্সাস তৈরি করে কিছু অলিগার্ক, তাদের ক্রনিক ক্যাপিটালিস্ট নেক্সাস। আমরা ভারী শব্দে যেতে চাই না। আপনি একটা গাইদিনলুর কথা আমরা বারবার ছুঁয়ে বেরিয়ে যাচ্ছি। আপনি যদি গাইদিনলুর গল্পটা, তার লড়াইয়ের গল্পটা, এবং জওহরলাল নেহেরু যখন গল্পটা শুনলেন তিনি একরকম প্রতিক্রিয়া দিলেন, এই পুরো গল্পটা যদি একটু বলেন। ছোট করে বলি। তার মানে শিলচর রাস্তা থেকে গিয়ে কিছুটা গেলে একটা ছোট্ট গ্রাম, এই মুহূর্তে হয়তো গ্রামটার উচ্চারণে আমার একটু ভুল হতে পারে, সেই গ্রামের একটি মেয়ে রানী গাইদিনলু যে ছিলেন, মাত্র 13 বছর বয়সে রানী গাইদিনলু অনুভব করেছিলেন যে এখানে মানে তখনও ওই ব্রিটিশ ঢুকছে, যে ওরা আমাদের প্রকৃত ধর্মকে কিভাবে যেন এই মেয়েটি অনুভব করতে পেরেছিল যে আমাদের প্রকৃত ধর্মকে ওরা কেড়ে নেবে। এবং সে কী করলে, হিজাম ইরাবত ছিল তার একজন এরকম গ্রামের দাদা যাকে সে খুব ভালোবাসত, এবং হিজাম ইরাবতের সঙ্গে সে কী করলো, সাংগঠনিক কাজকর্মে বললো যে আমিও যুক্ত হব। তখন সে খুব ছোট ছিল, কিন্তু তবু সে কি তাকে বোঝালো যখন হিজাম ইরাবত যে অনেক পড়তে হবে, অনেক কিছু জানতে হবে, সে কি করলো মানে নিজের ইচ্ছেতেই সে মানে নিজের একদম পরিশ্রমের মধ্যে দিয়ে একাধিক ভাষা শিখলো,
বই পড়তে শিখলো এবং গ্রামে গ্রামে সে প্রাতিষ্ঠানিক ধর্ম, এবং এটাও বোঝালো যে এই যে ইংলিশ পড়তে হবে, জানতে হবে, কিন্তু ব্রিটিশকে ঘৃণা করতে হবে। এই মনোভাব নিয়ে ও মানে ঘুরতে 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 কি হলো, তার মাঝে হিজেম ইরাবাদ যখন মারা যাচ্ছে, সে সংগঠনের দায়িত্ব পাচ্ছে, এবং দায়িত্ব পাওয়ার পরে সে যখন আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছে কাজ করতে, সে বিভিন্ন জায়গায় গিয়ে ধানের গোলার মধ্যে লুকোয় কিবা হয়, তখন তাকে যখন অ্যারেস্ট করেছে, এবং সুদীর্ঘদিন তো উনি জেলেই ছিলেন। 37-এ বোধহয় জওহরলাল নেহেরু যখন গেছিলেন আর কি কংগ্রেসের সভাপতি হয়ে, উনি এই অঞ্চলগুলোতে যেতে যেতে উনি দেখেন যে গোয়ালপাড়া তুরার যে জেলে এরকম এক মেয়ে বসে আছে। উনি বলছেন যে একে তো অরণ্যের মধ্যেই মানে সুন্দর দেখাতো, আর এই যে মণিপুর থেকে যে বাঁকা যে পথ গেছে সেখান দিয়ে সে যার ছুটে বেড়ানোর কথা, সে আজকে অন্ধকুঠরিতে কেন বসে আছে, এবং এ তো নর্থ ইস্টের রানী। এবং সেখান থেকেই কি হলো, রানী গাইদিনলুর সমস্ত গ্রামই যেন তাকে রানী ডাকতে লাগলো। এবং তিনি কিন্তু, নেহেরু কিন্তু খুব ওনার ইয়ের জন্য, ওনাকে খালাস করে দেওয়ার জন্য প্রচণ্ড খেটেছিলেন, এবং পরবর্তী সময় তার জেল থেকে বেরোনোর পরেও কিন্তু তাকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি রানী গাইদিনলুকে, কারণ সবার ভয় ছিল। কারণ সত্যি সত্যি কিন্তু উনি যখন আরও বয়স হলো, উনি আবার কিন্তু চলে গেলেন সশস্ত্র দলে, মানে আচ্ছা। উনি চলে গেলেন ফিরে, বয়স অনেক তখন ওনার 40 ক্রস করে গেছে, কিন্তু উনি আবার চলে গেলেন। উনি থাকতে থাকতে উনি অনুভব করলেন যে এভাবে হবে না, ওইটাই পথ। পথ। উনি যখন চলে গেলেন, না এটাতে একটা বিউটি আছে, মানে উনি যখন চলে গেলেন অনেক দিন থাকলেন, এবং তারপরেও দেখছেন যে দেখলেন যে উনি নিরস্ত্র হলেও ওনাকে গ্রাম বিশ্বাস করতে পারছে না স্টেট, সশস্ত্রতেও একটা বিপদ। দীর্ঘদিন থাকার পরে আন্ডারগ্রাউন্ড, অনেক বয়সের পরে উনি ওনার গ্রামবাসীকে বুঝিয়েছিলেন যে আসলে শিক্ষার কোনো বিকল্প নেই, আর হয়তোবা অস্ত্র শুধু রক্তপাত ঘটাতে পারে, কিন্তু আলটিমেট সলিউশন দিতে পারে না। আচ্ছা। এটা এনার মানে একটা শেষ একটা বিষয় ছিল, যখন অনেক বয়সে উনি মানে ঠিক গ্রামে নয় কিন্তু গ্রামের বাইরে যখন ফিরে এসেছিলেন, তখন ওনার মানে দিন ঘনিয়ে এসছে, কিন্তু উনি বলেছিলেন যে আসলে মানুষকে ভালোবাসতে হবে নিঃশর্ত, মানে একটা ভাবে। কিন্তু রানী গাইদিনলুকে কেউ মনে রাখতে পারেনি। আজ হয়তো কোথাও স্টেট কিছু, কোনো জীবনই নেই, আমাদের জীবন কাছে নেই। কিচ্ছু নেই। কেউ আমাদের এই পডকাস্ট যখন সম্প্রচারিত হবে, আমি জানি যারা শুনবেন তারা গাইদিনলুর কেউ নাম শোনেননি, কারণ রাষ্ট্র চায়নি যে চাইনি আমরা তাদের মনে রাখি। মনে রাখা যায়। আর ঠিক যেরকমভাবে আমরা অনেকেই জানি না যে মণিপুরে ঈশ্বরী অনেক ছিলেন, রানীরা কত যোদ্ধা ছিলেন, এগুলো আমরা জানি না। আসলে জানি না মানে শাসক শ্রেণী ইতিহাস, কোন ইতিহাসকে লিখতে উৎসাহিত করবে আর কোন ইতিহাসকে একদম চাপা রেখে দেবে, বা যে ইতিহাস প্রকৃত অর্থে খুঁড়বে তারই জীবন সংশয় হবে, বিভিন্ন ইকুয়েশন থাকে। আর আরেকটা ব্যাপারও থাকে যে আমি বলবো যে আজকে কিন্তু মেইতেই আর কুকির মধ্যে সংঘাত প্রচার করা হচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করি মেইতেই মহিলা আর কুকি মহিলারা ওরা কিন্তু একসাথেই থাকতে চাইছে, কারণ সে যেটার প্রমাণ যে তারা যখন দিল্লির যন্তর মন্তরে কদিন আগে যখন সবাই জয়েন্টলি স্টেটমেন্ট দিয়েছিল, তারা কিন্তু বারে বারে বলছিল যে রাষ্ট্র আমাদের ভাগ করতে চাইছে, আমরা বিশ্বাস করি না, আমাদের সেনা প্রত্যাহার করো, কারণ তোমরা মানে সলিউশনের অসম নামে রাইফেলস এক্স্যাক্টলি একটা সংঘর্ষের মূল কারণ থাকে। চুম্বক হয়ে কাজ অসম করছে। রাইফেলস থাকে। সেন্টার এই 1 বছরে যত সেনা নিয়োগ করেছে তার খরচটা মানে কত একটা নিজেরই জায়গায়, এবং ভাবলে আশ্চর্য লাগে আজকে কুকি গ্রামে বাংকার তৈরি হচ্ছে, কুকি মানুষরা সেখানে, এটা যেন একটা মানে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের বাংকারের মতো করে একটা জায়গায় গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং শিশুরা যে রেটে ভিকটিম হচ্ছে। আজকে একটা 3 বছরের শিশু যখন ক্যাম্পের রিলিফ ক্যাম্পের বাইরে খেলতে যাচ্ছে, তার কপালে বুলেট লাগছে, সে মারা যাচ্ছে, এবং যে 6 জনকে ওখান থেকে তুলে নেওয়া হলো যে ত্রাণ শিবির থেকে, তাহলে সেই ত্রাণ শিবিরকে পাহারা কে দিচ্ছিল? পুলিশ ক্যাম্প থেকে তুলে নেওয়া হয়েছে, কালকে সেনাবাহিনীর ক্যাম্প থেকে যে তুলে নেওয়া হয়েছে একজন সেনাবাহিনীর তাতে কর্মচারীকে, আজকে মহিলারা তাতে বন্ধ দিয়ে মানে তারা বলছে আর কি যে তোমরা চলে যাও আমাদের জায়গা থেকে। মহিলারা ভাগ ভাগ হতে চায় না, ইমারা কিন্তু এখনো একসাথেই লড়তে চায়। ওইটাই তাদের পরিচিতি যে তারা একদম মণিপুরি ইমা। ইমা। আর রাষ্ট্র কি করছে
যখন যন্তর মন্তরে মানে প্রোটেস্ট চলছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রগতি ময়দানে কিন্তু ফ্যাশন শোতে মণিপুরি ড্রেস পরিয়ে এই মাদেরকে দাঁড় করানো হচ্ছে, বহু মেয়েকে। এই যে বৈপরীত্য, বা কোথাও ধরুন মানে ক্রাই অফ ইমা বলে নতুন গানের সুরে একটা নতুন কিছু ফিউশন তৈরি করা হচ্ছে। তার মানে এই যে বিষয়টা, মানে যেটা স্টেট বিন্দু মাত্র এই প্রবলেমটাকে সলভ করার ক্ষেত্রে আগ্রহী নয়, এবং উত্তর পূর্বাঞ্চল, আপনি একটু বীরেন শাহর ভূমিকার কথাও বলুন। দেখুন মানে মণিপুরের যে চিফ মিনিস্টার, আজকে তার এত অসহায় অবস্থা যে তাকে তার নিজেরই দলের এমএলএ এমপিরা বলছে যে আসলে তুমি পাগল হয়ে গেছো, তুমি সরে যাও, এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। সে কুকি এমএলএরা এক জায়গায় চলে যাচ্ছে, মেতেইরা চলে যাচ্ছে। এবং তিনি যেহেতু বেসিক্যালি একজন ফুটবলার ছিলেন ভালো, এবং তিনি একসময় কিন্তু এই ইনসার্জেন্সিরকে সমর্থনও করেছিলেন, এবং পরবর্তী এগুলো সময়ের কথা, ওই ঠিক যেরকম আমরা কারোর উদাহরণ দিচ্ছিলাম যে যারা একসময় সংগ্রাম করে এবং পরে ধরুন অনেক সময় স্টেটের, হয়তোবা তিনিও এরকম। এবং আজকে যখন এতটা ক্ষমতা পাচ্ছে, তখন হয়তো দেখুন এই সংসদীয় রাজনীতি তো ভীষণভাবে মানুষকে লোভী আর ক্ষমতার প্রতি মানে এত বেশি লালায়িত করে দেয়, এবং ভাবে যে থাকতে থাকতে আমরা কিছু করে ফেলি। না হলে আমরা দেখতে পাচ্ছি অসম হোক, প্রত্যেকটা স্টেট উত্তর পূর্বাঞ্চলে হার্ভার্ড মডেলের একটা উন্নয়ন চলেছে। এই উন্নয়নের মডেলটা তো উত্তর পূর্বাঞ্চলের জন্য কাম্য নয়। কি হবে এত ফ্লাইওভার, এত বড় বড় মানে শপিং মল? এটা নয় তো, ওদের একটা আলাদা একটা, কারণ উত্তর পূর্বাঞ্চলটা একটা সিসমিক জোনে, একটা ভূমিকম্পের ছিল। এবং ওই ফ্লাইওভারটা তৈরি হচ্ছে বিহার থেকে শ্রমিক এনে। হ্যাঁ, একদম। এবং সেটা ঠিকা পাচ্ছেও মাল্টিন্যাশনাল কোম্পানি, কোনো একটা টাইকুনদের কোনো ছেলেরা, ঠিক। যারা অন্য পড়াশোনা অর্থাৎ কিছু করছে না। মণিপুরের যারা ভূমিপুত্র, যারা কুকি বা যারা মেইতে, তাদের কোনো আর্থিক উন্নয়ন এতে হচ্ছে না। আর্থিক উন্নয়ন হচ্ছে না, তারা ত্রাণ শিবিরে চলে যাচ্ছে, তাদের গ্রামে বুলডোজার চালানো হচ্ছে, তাদের নামগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, কালকে ওরা জানে না ফিরতে পারবে কিনা। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে ওরা বারে বারে বলতে চাইছে কান্নার সুরে যে আমরা ভারতীয়। এই যে বলতে হচ্ছে একটা আজকে সিটিজেনকে বলতে হচ্ছে আমরা ভারতীয়। এবং কত মণিপুরি শিশুর ভবিষ্যতের ঠিক নেই, নেই, তাদের স্কুল বন্ধ, তারা কিভাবে আবার পড়াশোনা করবে কেউ জানে না। জানি না। ফলে এই প্রজন্মটারও কোনো ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকেই রাষ্ট্র ঠেলে দিচ্ছে। সম্পূর্ণভাবে একজন শিক্ষক বলছে যে আমরা হয়তো এরকম সময় আসবে যখন আমরা একটা প্রজন্মের ছেলেমেয়েকে আর ছাত্র হিসেবে পাবো না। সে কেন বলছে? এই জন্য বলছি যে আজকে 17-18 বছরের ছেলেরা গ্রাম ভলেন্টিয়ার যারা হচ্ছে, তারা অস্ত্র তুলে নিচ্ছে, গিটার বাজাচ্ছে যে ছেলেটি, সে গিটার রেখে বন্দুক তুলে নিচ্ছে। ভালো ফুটবল প্লেয়ার, সে গ্রামকে বলছে আমরা আমাদের মাটির সুরক্ষার জন্য করছি। কিন্তু বিষয় হচ্ছে তাদেরই মধ্যে এই যে 6 জন যে কুকিকে যে ফেক এনকাউন্টারে যে মারা গেল, তারা প্রত্যেকেই 19 থেকে 23-এর মধ্যে তাদের বয়স। এবং তার মাদেরকে যদি আমরা বিবিসি বাংলায় দেখি যে কি প্রচণ্ড কেঁদে তারা বলছে যে আমার ছেলেরা কোনোদিনই উগ্রপন্থী ছিল না। তো তুমি ফেক এনকাউন্টার করে একটা উগ্রপন্থী সাজাচ্ছ, তকমা তুমি এঁটে দিচ্ছ, তুমি একটা জায়গাকে শুধু তোমার পারপাস হচ্ছে খালি করানো। কেন খালি করানো? একটা বহুজাতিক কোম্পানি নিশ্চিতভাবে সেখানে কিছু করবে, আজ নয় কাল করবে। প্রথমে তো ভ্যাকেট করাও, সেটাকে ঘিরে আমরা নাও। বেদান্ত গোষ্ঠীকে দেখেছি কিভাবে। ইয়েস। এবং এই যেটা পাম অয়েল, সেটা তো খুব খোলাখুলি দেখা যাচ্ছে যে এর মধ্যে বহুজাতিক কোম্পানির হাতে চলে যাচ্ছে পাম অয়েলের, বলছে এবং সায়েন্টিস্টরা। খুব সাধারণভাবে আরেকটা কথাও বলতে হয় যে সাধারণ মানুষের কেউ ভাবতেই পারে যে আমি এখানে বসে মণিপুরে পাম অয়েল চা হবে কি হবে না তা নিয়ে কেন মাথা ঘামাবো। সেটা হলো এই পাম অয়েল যে মধ্যবিত্ত ফাস্টফুড খায়, কলকাতা শহরে বসে আছে, যার মণিপুর নিয়ে কোনো মাথা ব্যথা নেই, সেই মধ্যবিত্তরও হার্ট অ্যাটাকের কারণ হবে এই পাম অয়েল। এক্স্যাক্টলি। সস্তার তেল, যে তেল কোলেস্টেরল স্পাইক বাড়িয়ে দেয় এবং মানে আপনার আমার হার্টকে ভার্নারেবল করে তোলে। অর্থাৎ কর্পোরেট পুঁজি এবং রাষ্ট্রের একটা মিলিজুলি শিকার, যে প্রত্যক্ষভাবে শুধু মণিপুরীরা হচ্ছে, মণিপুরের মানুষ হচ্ছে তাও না,
পরোক্ষভাবে দেখলে আমিও কিন্তু সেই চক্রান্তের অংশ, কোনো না কোনোভাবে আমিও তার দ্বারা আজ একদম, নয় কাল এফেক্টেড হব। একদম কাজে মুখ ফিরিয়ে থাকার জায়গা বোধহয় নেই। নেই। এবং এই ক্ষেত্রেই আমি মানে আপনাকে এই জন্যই আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এখনো বোধহয় সেই হাত ধরে সংগ্রামের একটা প্রেক্ষাপট একটা থেকে গেছে, যেখান এখানে থেকে কোথাও একটা ইনফরমেশন ল্যাক আছে না? আপনার কি মনে হয় মানুষের কাছে ইনফরমেশন, তথ্য প্রবাহের ভারসাম্য কোথাও অভাব আছে না? একদম আছে। আমি নিজে কয়েকটি বাংলা পত্রপত্রিকায় ধারাবাহিকভাবে লেখার কথা বলতে আমি সম্পাদক আমাকে বলছে যে আর কত মণিপুর লিখব। আমি নিজে লিখতে যেটা চেষ্টা করেছিলাম, স্বাভাবিকভাবে আমাকে তখন অসমীয়াতে লিখতে হচ্ছে। এখন মার্কেটের যে বিষয়টা, শুধু যেখানে প্রত্যেক দিন নিউজের একটা ফ্লো চলছে এরকমভাবে, যে একটা হচ্ছে যে তুমি এই সময় শুধু তোমারটা বুঝে নাও, এটা একটা ব্যাপার। এবং একটা সিংহভাগ পিআর দখল করে রয়েছে। হ্যাঁ, সেখানে কি কি আসবে? এই যে আমি বলছি যে প্রগতি ময়দানের যে ফ্যাশন শো হচ্ছে, সেখানে দেখছে কারা? বড় বড় অফিসাররা যাচ্ছে, তাতে কি মণিপুরীরাও নেই? এই যেটা শ্রেণী বৈষম্য, এই এবং যেটা আরেকটা তীব্র। জিনিসও কিন্তু এখানে লক্ষ্য করার, সুপর্ণা দিয়ে আমরা কথায় কথায় হয়তো কোর মণিপুর থেকে একটু বড় করে দেখছি বিষয়টা, সিস্টেমটাকে প্রশ্ন করছি। দেখুন এখনকার মিডিয়া সিস্টেম কেমন, আমি নিজে মিডিয়া সিস্টেমের বহু বছর শরিক ছিলাম, আবার ভাগ্যের ফেরে আবার শরিক হতে হবে কখনো বলা যায় না। কিন্তু আমি নিজে একজন স্বাধীন সাংবাদিক, সেই জায়গা থেকে আমি এই বিষয়টাকে এখন ময়নাতদন্ত করতে পারি একটু দূর থেকে, যেহেতু খুব সক্রিয়ভাবে এই সিস্টেমটার আমি পার্ট ছিলাম। আপনি জানেন যে এখন এই মিডিয়া মালিকানা সমস্ত বহুজাতিক সংস্থাগুলির হাতে চলে গেছে। এক্স্যাক্টলি। অর্থাৎ যে পাম অয়েল তৈরি করবে বলে ভেবেছে, যে সিমেন্টের কারখানা গড়বে বলে ভেবেছে, তার হাতেই তার মিডিয়া রয়েছে। তারাই তো অ্যাড দেবে, সে বিজ্ঞাপনও দেবে এবং সে ঠিক করবে কোন খবরটা যাবে কোন খবরটা যাবে না। একদম। কাজেই আদানির কাগজে যে মণিপুর যাবে না, গেলেও সেটাকে ছুঁয়ে চলে যাওয়া হবে, সেটা ফোকাস হবে না, সেখানকার মানুষের সমস্যা প্রকটভাবে দেখানো হবে না, সেটাই স্বাভাবিক। সেটাই স্বাভাবিক। এবং মায়ানমারে তো শাসক গোষ্ঠী কখনোই বাস্তুচ্যুত রোহিঙ্গার কথা বলবে বলবে না। না, সেটাই। এবং তখন তো সেখানে তো কত বা আজকে আমি এখন একটা মানে রিসার্চে আছি, সেটা হচ্ছে বাংলাদেশের মানে পার্বত্য চট্টগ্রাম। আমি একটু সরে গিয়ে বলছি এই জন্য যে একটা কিরকম লিঙ্ক পাচ্ছি। আমি এটা মানে নিজে লিখেওছি ইনফ্যাক্ট, যে দুটো রাষ্ট্রই একই রকম ভাবে, এরা চাকমাদের এরা কুকিদের একই রকম ভাবে রেখেছে। এক্স্যাক্টলি। এবং এই যে একটা ধরুন বিরাট নেটওয়ার্ক, মানে আজকে যেটা কুকি ল্যান্ড বলছে, বৃহত্তর, মানে আমি নিজে পার্বত্য চট্টগ্রামে গিয়ে দেখেছি যে আমার বক্তব্য হচ্ছে যে যেখানে ধরুন আসামে যখন জাতীয়তাবাদের এত সুদীর্ঘ একটা লড়াইয়ের ইতিহাস আছে, মণিপুরে আছে, এবং বাংলাদেশ তৈরি হলো ধরুন ৭১-এর পরে, কিন্তু এই যে যারা এই জনজাতীয় যে জীবন, বেল্টার অংশ, হ্যাঁ, তারা যেন একটা মানে সেই আমার মনে হয় ওই রকমই বিষয়টা আর কি। ধরুন একদম লোকায়ত সময়ের থেকেই যেন দর্শনেরই, মানে এরা যাদের এখনো অনেকের স্ক্রিপ্টও নেই, যাদের তারা এদের কিন্তু এই যেটা ফোক টেলসের মধ্যে পৃথিবী, এরা এক ধরনের কিন্তু ক্রমান্বয়ে যেন এরা মানে আমার বাংলাদেশে গিয়ে মনে হয়েছিল যে রাঙামাটিতে গিয়ে যে আসলে এদেরকে একটা মিউজিয়ামের মধ্যেই রেখে দিয়েছে। এই মিউজিয়ামটা দেখানোর সময় আমাদেরকে যেভাবে দেখাচ্ছিল, বা আমরা যখন কাপ্তাই লেক দিয়ে যাচ্ছিলাম, মানে আমি ভিজুয়ালাইজ করার চেষ্টা করছিলাম যে কাপ্তাই লেকটা যখন হচ্ছিল তখন ৬০,০০০ চাকমা গৃহচ্যুত হয়ে গেছিল। এখন ওদেরকে দূরে দেখাচ্ছে, মানে গাইড যেন এইভাবে দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন তো ওরা বাসন ধুচ্ছে, ওরা ওদের ছেলে মেয়ে ঠিক যেমন ভাবে আন্দামানে জনজাতিকে দেখানো হয়। আর কদিন পরে হয়তো কুকিল্যান্ডকে আমরা দেখানো হবে যে এরা থাকতো, যে ৪টে কুকি আছে। বম কমিউনিটির কথা আমার মনে পড়লো। ইয়েস। বা ধরুন এই যে এখন মিজোরামে যেটা ব্রুদের সাথেও একটা প্রবলেম হবে। আর এই যে ধরুন চাকমাদেরকে যে যখন ব্রিটিশ মণিপুরে একসময় তুলোর চাষ হতো, সেটার থেকে যেই কমিউনিটি করতো ওদের সরানো হয়েছে, ঠিক একইভাবে ধরুন বাংলাদেশেও
চাকমাদের, মানে এই যেটা ডিভাইড অ্যান্ড এবং রুল। এবং জাতির পিতা মুজিব, তার আমল থেকেই তার ভালো দিকগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। তিনি বাংলাদেশ রাষ্ট্র গঠনে একটা খুব নির্ণায়ক ভূমিকা নিয়েছিলেন এবং রাষ্ট্র তাকে তার সম্মান ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমি বলবো মুজিবের আমল থেকেই আমরা বাংলাদেশে যেতে চাই না, কিন্তু এ কথাটা বলা জরুরি, ঠিক যেমন ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগে এবং পরে মণিপুরে এই সংঘাতের আবহটা জারি ছিল, তেমনি স্বাধীন বাংলাদেশ তৈরি হওয়ার সময় থেকেই কিন্তু চাকমারা অপর। একদম তাদের হয় বাঙালি হতে হবে, না হলে বাস্তুচ্যুত হতে হবে। মানে কোথাও হিন্দু আয়ন, কোথায় মুসলিম আয়ন, মানে ওই এই বড় একই আমার বিষয়। ছাতাটায়, Yes, রাষ্ট্রের যে ছাতাটা, colonialism, হ্যাঁ, সেই ছাতাটায় মানে এইটা থাকছে। স্টেট ইজ জায়নিস্ট। দেখা যাচ্ছে এক্ষেত্রে ইসরায়েল, ভারত, বাংলাদেশ মুখগুলো একই। এবং মানে জায়নিজম এক্ষেত্রে- যে যার মানে জায়নিজমের ডেফিনেশনের সঙ্গে এগুলো খুব মেলে। বা রবীন্দ্রনাথ যখন ধরুন আন্তর্জাতিকতাবাদ বলতে গিয়ে নেশনকে যেভাবে ডিফাইন করছে, যে এরা কী দিতে পারে, ধ্বংসের কয়েকটা শুধু উপকরণ দিতে পারে, আমার জন্য অনেক ক্ষেত্রে মনে হয় যে ধরুন মানে এখানে রবীন্দ্রনাথের ইয়ে নয়, সেখানেও অনেক ধরনের, মানে আমি যেহেতু রাবীন্দ্রিক নই এবং সেখানেও অনেক বিতর্ক থাকে, কিন্তু বিষয়টা কিন্তু এটাই যে স্টেট কি দিচ্ছে, বা আমাদের এই যে মানে 47-এর পরে পরবর্তী সময়কে আমাদের যে সমস্ত মানে এই যে জনগণের যে ডেভেলপমেন্টের যে জায়গাগুলো, যেই জায়গাগুলোর কথা ছিল, যেভাবে যে প্রাথমিক যেগুলো শিক্ষা সংস্কৃতির, হ্যাঁ, যেখানে খাদ্য বস্ত্র বাসস্থান, সেগুলো থেকে হতে হতে মানুষ আজকে এরকমভাবে তাদের পিঠে মানে দেওয়ালে পিঠ কেন ঠেকে গেল, যেখানে কেন তারা আজকে মিনিমাম তাদের মানে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছে এই জনজাতি মানুষদের। আজকে কেন মণিপুরি মেয়েরা নিজেরা আবার নিজেদের মাটিতে কৃষি করতে পারছে না, তাদেরকে কেন চাল দেওয়া হবে, তাদেরকে কেন বলা হবে যে তো তোমাদের জন্য এই তারা তো নিজেরাই এত বেশি মানে ইন্ডিপেন্ডেন্ট, তাদের মানে নির্বল। যদি তাদেরকে বলা হয় যে একটা অবলা স্কিম, তারা অবলা নয়, এ মানে যেন সে একটা মুখ মানে সাবলটান সেরকম তৈরি করে রাষ্ট্রের রাখা দরকার, হচ্ছে। রাষ্ট্রের একটা হ্যাঁ, অপর, একটা সাবলটান, একটা প্রান্তিক জনগোষ্ঠী, মানে জাতীয়তাবাদী রাষ্ট্র, এথনো ন্যাশনালিস্ট স্টেট, এইটা যদি তৈরি করতে হয় যে অভিন্ন জাতীয়তাবাদের সুতোয় সেই রাষ্ট্রের প্রতিটা মানুষ বাধা। জাতীয়তাবাদ নিয়ে তর্ক রয়েছে, জাতীয়তাবাদ ভালো না খারাপ, তার কিছু ভালো দিক নিশ্চয়ই আছে, কিন্তু জাতীয়তাবাদ যখন ঘৃণা শেখায়, অন্য রাষ্ট্রের সঙ্গে আমার রাষ্ট্রকে ক্ষমতার দৃষ্টিকোণ থেকে অন্য রাষ্ট্রকে দেখতে শেখায় এবং অন্য রাষ্ট্রকে দখল করার মানসিকতা জিগির তৈরি করে, এবং যে জাতীয়তাবাদ তার পতাকার তলায় আবার ভিখিরি ল্যাংটো শিশুকে রেখে দেয় এবং তাকে প্রান্তিক করেই রেখে দেয়, তখন সেই জাতীয়তাবাদকে বোধহয় আমরা প্রশ্ন করতে হবে। এবং সেই সঙ্গে আমার মনে হয় যে আসলে আমি মানে বাঙালি শব্দটা ইউজ করছি না, তবু তাও করতে হচ্ছে। মানে আজকে সমতলের মানুষ বলতে আমরা যদি দেখি, মানে আমার মনে হয় এখানকার যে সমস্ত কাজকর্ম হচ্ছে তার মধ্যে একটু প্রাধান্য দেওয়ার সময় এই জন্য এসে গেছে যে পরবর্তী সময় নইলে কে কার হাত ধরবে, এই বিষয়টা খুব একটা চিন্তাজনক কথা হয়ে যাবে। মানে আরো বেশি করে যদি আমরা এই অঞ্চলগুলোকে যদি দরজা জানলা না খুলি, যে কিভাবে ধ্বংস হয়ে যায় একটা সবুজ উপত্যকা। আপনি একটু 70-এর দশক থেকে, আমি একটু সরে আবার আসছি একটা অন্য বিষয়ে। আমরা বারবার মণিপুর মানে মাতৃতান্ত্রিক একটা জায়গা, যেখানে মেয়েরা বাজার করে, মেয়েরা বয়ন করে, বাজারের দাম নির্ধারণ করে, পুরুষরা মদ খেয়ে বাড়ি ঢুকলে প্রয়োজনে তাকে পেটায়, তাকে শাস্তি দেয় এবং সমাজের নিয়ন্ত্রক এবং নানা আন্দোলনের মুখ। তো ওই 70-এর দশক থেকে মেয়েরা পাইবি আপনার লেখায় পড়েছি, এইটা কিভাবে গড়ে উঠলো, এটা যদি একটু বলেন। আসলে 70-এর দশকটাই ওখানকার মহিলাদের যেন একটা সেই টার্নিং পয়েন্টের ব্যাপারটা ছিল, যেখানে বেড়ে যাচ্ছিল সিভিল সোসাইটিটা, একদম ছাড়খাড় হয়ে যাচ্ছিল, ডিস্টার্বড হচ্ছিল, ছেলেরা সত্যি খুব আসক্ত হয়ে যাচ্ছিল মদে এবং ফ্যামিলি লাইফকে ধ্বংস করছিল। এবং আমি সেই সময় আমি যখন যাই প্রথম, এবং সে সময়কার পুরনো মেয়েরা পাইবি নেত্রীদের সাথে যখন আমি দেখা করি গ্রামের মধ্যে, তখন এক একটা ইনসিডেন্ট মনে হচ্ছিল যে ওদের মানে অর্থনীতি এতটাই খারাপ হয়ে যাচ্ছিল, এবং দেখা যাচ্ছিল ছেলেরা যখন মানে ওখানে সামলাতে পারছে না মেয়েরা,
তখন ছেলেরা দেখা ওই সময় কিন্তু যখন মানে ধরুন পশ্চিমবাংলার নকশাল আন্দোলন ইত্যাদি হচ্ছিল, 70-এর দশক। হ্যাঁ, তার একটা প্রভাবও কিন্তু ওদিকে পড়ছিল। আমরা দেখতে পাচ্ছি কিন্তু কয়েকটা একটু মানে শ্রেণী দ্বন্দ্বের দিক থেকে, যেমন প্রিপেক বা পিএলএ এই ধরনের কয়েকটা ছিল, এবং তাদের দেখা হচ্ছে তারা আর্মস ট্রেনিং নিতে যখন চলে যাচ্ছে চায়না টায়নাতে, সব দেখা নিশ্চয়ই হচ্ছে, এবং সেদিক থেকে ওরা কি হচ্ছে আবার ফিরে এসে কাজ কি করবে সেটা তো বুঝতে পারছে না, ধরা পড়ছে, মানে মিলেশিয়াটা পিপলসের সাথে হচ্ছে না, মানে তখন এক ধরনের এরকম হয়ে যাচ্ছে যে বাড়িতে মানে বাড়িতে এসে থাকতে হচ্ছে। ট্রেনিং তো 3 বছরের, টাকা পয়সা জোগাড় করে ওরা চলে গেল, ট্রেনিং নিল, তারপর তো ফিরে আসে, তারপরে তো কথাটা এটাই থাকে যে তুমি আর্মস ওখানে তোমার এরিয়াতে বিক্রি করতে পারবে কি না, সোজা কথা এটাই থাকে। যেখানে ফিলোসফি থিওরিটিক্যাল প্লেনে খুব কাজ হচ্ছে না, সেখানে বিষয়টা তো আর্মসের এরকমই চলে আসে। তখন খুব সফট টার্গেট কোনো ব্যবসায়ীকে মেরে ফেললো, কারণ ওকে তো খরচা করতে হবে কয়েকটা গুলি, এবং সেখানে এই বিষয়গুলো যখন হতে লাগলো, সেই সময় কি হলো যে মেয়েরাও দেখা যাচ্ছে একটা সময় আবার কি হলো নতুন করে, মানে ওই সংগঠনে আগে মেয়েরা সেল্টারটা দেখতো, পরে ওরাও আবার 2-1 মানে যাওয়া শুরু করলো কাচিন টাচিনে। তারপরে তখন কি হয়ে গেল, তখন মহিলারা কিন্তু মায়েরা পারবি ওই ইমা কৈথেলে বসেই ঠিক করলো যে আমরা ছেলেদেরকে প্রথমে আমাদের সন্তানদেরকে মানে আমরা এই নিষিদ্ধ সংগঠনে যেতে মানা করব, মানে আমরা আটকানোর চেষ্টা করব। 70-এর দশক থেকে, ওই সময় থেকে মানে 70 থেকে হতে হতে তখন 79-80 দিকে যাচ্ছে, এদিকেও একটু স্তিমিত হয়েছে আর কি আন্দোলনগুলো, মানে 77-এর পর হ্যাঁ, নকশাল আন্দোলনের হ্যাঁ, পরবর্তী সময়, যে আমরা একটু মানে আমরা চেষ্টা করব। এবং সে সময় তখন দেখা গেল যে চেষ্টা করতে গেলেও তো নাম উপদ্রুত অঞ্চল আপসপাস সরছে না, সেনাবাহিনী থাকছেই, এবং সেখানে তখন দেখা যাচ্ছে কি হচ্ছে ফেক এনকাউন্টার আর ইনসার্জেন্সি অ্যান্ড কাউন্ট ইনসার্জেন্সি এত বেড়ে যেতে লাগলো। মানে গ্রামে গ্রামে ধরুন এক একটা এরকম ফ্যামিলি যে সেখানে ছেলেকে মানে ছেলে স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, কিন্তু তাকে কিন্তু এমনি ইনসার্জেন্ট তৈরি করে দিচ্ছে, এবং তার সামনেই তার মাকে ধর্ষণ করছে, তাকে তুলে নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলো হচ্ছে। এবং মেয়েরা পাইবি একটা এরকম সংগঠন হতে লাগলো যখন কিন্তু মণিপুর স্টেট আর বিশ্বাস করতে পারছে না যে মারাও বোধহয় তাহলে ইনসার্জেন্টের, আচ্ছা, একদিকে। আরেকদিকে কিন্তু আবার এটাও হচ্ছে যে অনেকে বলছে যে ওরা সেনাবাহিনীর ইনফর্মার হয়ে কাজ করছে, এই জন্য অনেক মহিলাদেরকেও ওখানে ভিকটিম হতে হয়েছিল, তাদেরকেও মেরে ফেলছে, মানে তারা মেয়েরা পাইবির অংশ ছিল, তাদেরকে রাষ্ট্রের চর বলা হচ্ছিল। মানে মহিলাদের কিন্তু মানে একটা দ্বিমুখী চরিত্র বলে ভাবা হচ্ছিল যে এরকম হয়ে যাচ্ছিল, এবং সেই সময় কিন্তু শুরু বলা যায় যে বিশ্বাস অবিশ্বাসের একটা মানে প্রাথমিক অবস্থা। হ্যাঁ, কুকি মহিলা প্রথম গড়ে উঠলো, ম্যাতেই মহিলা, যেটা ভাবা যায় না। ইমা কৈথেলটাই একটাই সংগঠন ছিল, সেটা একটু চেঞ্জ হয়ে গেল যে কুকি মহিলা, হোমার মহিলা, মানে হোমার একটা কমিউনিটি। ওরা বলতে চাইলো যে আমরা আমাদের অঞ্চলগুলোকে আমাদের মতো করে দেখাশোনা করব। কিন্তু এই যেটা বললো দেখাশুনো করব, এবং সেটার মধ্যে হতেই পারে যে একটা বিচ্ছিন্নতার সুর বাজতে লাগলো, কারণ অখণ্ডতাটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, আর সেটার সাথে আরেকটা বিষয়ে মানে যুক্ত হতে লাগলো এটা, যে ধীরে ধীরে 80 দশকের পর থেকে কিন্তু খুব ফাস্ট চেঞ্জ আসা শুরু করলো। মানে সরকারি যেগুলো সাবসিডি চলে যাচ্ছে, দেখা যাচ্ছে যে মানে প্রাইভেট স্কুল আসছে, হাসপাতাল আসছে, এবং আরেকটা জিনিস হচ্ছিল যে প্রথম যখন বেসরকারি হাসপাতাল, হ্যাঁ, কিন্তু সরকারি এগুলো এত পঙ্গু হয়ে যাচ্ছে যে মানুষ মানে গরিব আর মানে দারিদ্রতার এই জায়গাটাকেও প্রকট হয়ে যাচ্ছে, বৈষম্য গরিব আর বড় লোকের অনেক বেশি। তারপরে দেখা যাচ্ছে যে মণিপুর ছেড়ে চলে যাওয়ার রেটও অনেক বাড়ছে, ছেলেরা কেরালে, তারপরে মানে চেন্নাইয়ে বিশেষ করে বা বাইরে অনেক কাজ করতে চলে যাচ্ছে, মেয়েরা নার্স হয়ে চলে যাচ্ছে, এগুলো দেখা যেতে লাগলো আর কি। মানে সোশ্যাল লাইফটার ভিতর একটা খুব বড় ইম্প্যাক্ট কিন্তু 70 দশকের এই মায়েরা পাইবি সংগঠনটা শুরু হয়েছিল মদের বিরুদ্ধে, কিন্তু দেখা গেল শুধু এটা মদ হিসেবে নয়, এটা যেটা হলো সেটা হচ্ছে পুরো সামাজিক পরিস্থিতিটাকে, মানে একটা উথাল পাথাল পরিস্থিতিটাকে ওরা সুসংবদ্ধ মানে একটা করবে ভেবে, কিন্তু এটা রূপ নিল একটু খণ্ডিত রূপে, মানে ভাগ হয়ে যেতে লাগলো। কারণ অলরেডি তখন কিন্তু যেহেতু মানে প্রাইভেটাইজেশনের বিষয়টা ঢুকে পড়ছে আর কি, এই অঞ্চলগুলো অলরেডি তখন কিন্তু একটা বিশেষ, তখনই কিন্তু স্পেশাল ইকোনমিক জোন বলে 90 দশকের এই জায়গাগুলো কিছু চিহ্নিত হওয়া শুরু হয়ে যাচ্ছে,
এবং নানা ধরনের কমপ্লেক্সিটি তখন বাড়ছে। কিন্তু ভারতবর্ষে যদি দেখা যায় সেই সময়গুলো, মানে আমার অন্যান্য রিসার্চের মধ্যে যেগুলো ডাইনি হত্যা টত্যা, সেই সময়গুলো খুব মানে একটা যোগ করে, মানে আমরা মেঘালয়েও দেখতে পাচ্ছি খাসি সোসাইটি কীভাবে ম্যাট্রিলিনিটা প্যাট্রিয়ার্কিতে চলে যাচ্ছে, মানে একটা খুব বড় উথাল পাথালের মানে সময়, যে সময়গুলোতে পুঁজি ঢুকছে, বাইরের পুঁজি, বাধা নিষেধ পুঁজি ভেঙে। ঢুকছে, হ্যাঁ, সরকারের উদাসীনতা প্রকট হচ্ছে হুম, এবং বর্গের সঙ্গে বর্গের দ্বন্দ্ব একটু একটু করে বাড়ছে। বহুজাতিক কোম্পানির অনুপ্রবেশ ঘটার ছক তৈরি হচ্ছে। মণিপুর নিয়ে যখন কথা বলছি, আমার মনে হয় শর্মিলা ইরম চানুর কথা না বললে এটা একটা অসমাপ্ত এপিসোডই হয়ে থাকবে। শর্মিলা চানুকে কেন্দ্র করে যে মুক্তির আখ্যান, যে স্বপ্নের আখ্যান এবং যে স্বপ্নভঙ্গের আখ্যান, সেইটা পুরোটা যদি আমরা একটু ঘুরে আসতে পারি। আপনি তো চানুকে পার্সোনালি মিট করেছেন, তার উত্থানটা দেখেছেন, তার প্রতি মানুষের যে ভরসা সেটা দেখেছেন। আবার চানু নেই, এই পরিস্থিতিতে মণিপুর কিভাবে বেঁচে আছে সেটাও দেখেছেন। এই পুরো জার্নিটা আপনার দৃষ্টিতে যদি বলেন। ইরম শর্মিলা চানুর সঙ্গে আমি ঠিক বন্ধুত্ব করতে পারিনি, কারণ সে তখন অলরেডি জওহরলাল নেহরু এই হসপিটালটায় তাকে আর্মির মাঝে, তার বাড়িতে আমি বরঞ্চ তার থেকে একটু বেশি বন্ধুত্ব তার মায়ের সঙ্গে, দাদার সঙ্গে আমার হয়েছিল। তার বাড়িতে বসে আমরা যখন কথা বলেছিলাম। কিন্তু ইরম শর্মিলা চানু প্রথমে কিন্তু প্রাথমিকভাবে খুব ইন্ট্রোভার্ট মেয়ে ছিলেন এবং সে কবিতা টবিতা লিখতে বেশি ভালোবাসতেন। তার কিন্তু কখনোই ইচ্ছে ছিল না যে সে পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে আসবে। কিন্তু সে সময় যে একটা মালম হত্যাকাণ্ড হলো যেটা, সেটা ওকে খুব নাড়িয়ে দিয়েছিল। আর ইরমের একটা ব্যাপার ছিল যে আমার মনে হচ্ছে যে ইরমই হয়তো সেই একজন মেয়ে যে বারে বারে এটা বলছিল যে মানে পলিটিক্যালে একটা ফাইট করার জন্য আমার কাছে কিছু না থাকলে আমার বডিটাকেই সিম্বল করি, মানে আমার যেন মনে হচ্ছিল স্যাক্রিফাইস, এটা যেন সেই ওই রকম যে রাগ করে ভাত খায় না মায়ের ওপরে, ঠিক ওই একটা যেন খুব ন্যারেটিভ। আর মানে খুব ছোট একটি মেয়ে যেন অভিমানে সে তার মাকেই প্রথমে গিয়ে বলেছিল, এবং তার মা তখন এটাই বলছে যে তুই খেতে ভালোবাসিস, তুই তাহলে কি করবি, তোর শরীর ভেঙে যাবে, এবং বলছিল যে আমি তো আর কিছুই করতে পারি না, তাহলে আমি এটাই করি, কষ্টই করি, তাতে যদি আমার আপসপা যদি তুলে নেয় তাহলেও তো আমার দেশের মানুষগুলো ভালো থাকবে, মানে সবসময় তার এটাই মনে হয়েছিল কিন্তু প্রাথমিকভাবে। এবং তার দাদারা অত্যন্ত মানা করেছিল যেটা মানে করিস না, কারণ ও একজন খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল। এটা আমার কাছে একটা খুব মানে ওর বড় দাদা যে সিংজি, তার সাথে যখন কথা বলছিলাম সে বারে বারে ওর চোখ ছলছল হচ্ছিল, এটা বলি যে আমার বোন খুব পড়াশোনায় ভালো ছিল। কিন্তু ইরম সেভাবে যখন শুরু করলো, কারণ মনোরমা আর ইরম দুজনের একই সঙ্গে বেড়ে ওঠা এবং একই গ্রামের পাশাপাশি তাদের বাড়ি, এবং মনোরমার মৃত্যুটা ওকে একদম ভেতর থেকে খান খান করে দিয়েছিল। আর ওর বারে বারে মনে হচ্ছিল কিন্তু একটা ফারাকও ছিল মানে মনোরমাকে বলা হয়েছে যে তার কাছে পেয়েছে অস্ত্র ইত্যাদি, এগুলো ফেক এনকাউন্টারের একটা বিষয় ছিল, এটা বলা হয়। কিন্তু মনোরমা কিন্তু ইরামের মতো গান্ধীবাদীও ছিল না, এটাও একটা ব্যাপার। ইরাম একটু নিরস্ত্র গান্ধীবাদী, সাদা ড্রেস পরতে প্রথম থেকেই ভালোবাসত, কিন্তু মনোরমা একটু উচ্ছল, একটু তার মনে হতো মানে অনেক ইনসার্জেন্টি, তার বোধ হয় যে প্রেমিক প্রথম ছিল সেও ইনসার্জেন্টি গ্রুপে চলে গেছিল, এই ধরনের একটা বিষয় ছিল। তো এটা খুব বড় বিষয় ছিল না, এবং মনোরমা কোনোদিনই ইনসার্জেন্ট গ্রুপের সঙ্গে যে তার যুক্ত হয়ে আছে এটা প্রমাণ হতে পারেনি। কিন্তু বারে বারে কিন্তু যখন তার সাথে এনকাউন্টার হলো পরে কিন্তু মিলিটারিরা এই ব্যাপারটাই বলেছে যে তার বাড়ি থেকে ফেলে তাকে ধর্ষণ করে মেরে ফেলে দেওয়া হয়েছিল। তার বাড়ির কাছেই একটা পাহাড় টিলা ছিল, সেখানে তাকে, এবং উইদাউট এনি এফআইআর মানে নোটিশ ছাড়া ওকে নিয়ে গেছে বাড়ি থেকে সব থেকে মাঝরাতে। এবং ইরাম যখন এই বিষয়গুলোর সাথে মানে খুব দ্বন্দ্বে ভুগছিল, তখন ইরাম কিন্তু সম্পূর্ণ প্রথমে একা ডিসিশন নেওয়ার মতো করেও, যেহেতু ওই ইমা কৈথেলের ওদেরকে ওই ইমাদের সঙ্গে এটা আলোচনা করতেই হবে, এবং সে যায় সেখানে, এবং সে সেখানে আলোচনা করার পরে তারা উৎসাহিত করে। এবং ইরাম যখনই এটা শুরু করে যে আমি আজ থেকে খাবো না, বা তার উইদিন এ মান্থই বলা চলে যে তাকে কিন্তু মানে একটা ঘেরাটোপের মধ্যে নিয়ে আসা হলো, এবং নিয়ে এসে তাকে, তার শরীর যখন খারাপ হতে লাগলো তাকে কিন্তু হসপিটালাইজ করে দেওয়া হলো। এবং প্রত্যেক 5 নভেম্বরে মণিপুর একটা পিস
একটা র্যালি এবং পিস একটা প্রোগ্রাম করতো, সেটা একটা উৎসবের মতো হয়ে গেছিল। আমি সেই উৎসবে যখন যাই এবং আমাদের পারমিশন সন্ধেবেলায় দিয়ে দেওয়া হয়েছিল যে কাল সকালবেলায় আমরা ৩-৪ জন ওখানে গিয়ে কথা বলবো হসপিটালে, এবং কিন্তু আমরা যখন যাই তখন বলা হয় যে আজকে তাকে এমসে নিয়ে চলে গেছে। এগুলো এক একটা মিথ্যেভাবে সাজানো হতো এবং ভীত হয়ে যেত যারা যেত তাদেরও। কিন্তু সেই সময় কি হলো, মানে ইরম যখন বলছে মেয়েদের মধ্যে একটা কোনো সভায়, আমরা তখন একটু যেতে পেরেছিলাম কাছে। আর তখন আজকের মতো এত, মানে আমি যখন গেছিলাম তখন আমার হাতে অ্যান্ড্রয়েডও ছিল না যে আমি একটা নেব, এরকম একটা অবস্থানে। এবং সেখানে আজকে মণিপুর ফ্লাইটে যাওয়াটা যত সুবিধে, তখন মানে বাই রোড যাওয়া ২৬ ঘন্টার জার্নি ইটসেলফ, মানে তখন একটা আর কি ইয়ের সময় ছিল। মানে ইরামের ফ্যামিলিতে গিয়ে দেখছে মানে দেখা যায় যে একটা একদম নিম্নবিত্ত পরিবারের মেয়ে, যারা ওই রকমই কৃষি, ঘরে বাগান ইত্যাদি করেই থাকতো। এবং সে তার প্রথম এটাই ছিল যে আমার শরীরটাকে আমি স্যাক্রিফাইসের মধ্যে নিয়ে যাব। কিন্তু পরবর্তী সময়ে একটা ইরামের ফ্যামিলির সঙ্গে এই সংগঠনটার একটা দূরত্ব বাড়তে থাকে। মানে বিভিন্ন এনজিও চলে আসে। অনেকে বলে যে মানে ইরামকে নোবেল প্রাইজের জন্য বিভিন্ন জায়গায় আর কি লোভ দেখানো হতে থাকে যে তুমি এভাবে, মানে এটা শোনা কথার মতো বিভিন্ন সংগঠনের, কিন্তু এর কোনো আমি রেকর্ড দিতে পারবো না, এবং সেইটার যেহেতু দিতে পারবো না সেটাকে আমার বলাটাও খুব, এগুলো আমাদের বিশ্বাস নয়, এগুলো হ্যাঁ আমাদের শুনে কিন্তু বিভিন্ন কিন্তু কানাঘুষে এই জিনিসটা আসতে শুরু করলো যে ইরাম বিভিন্নভাবে মানে এরকম থাকলেই যেন ইয়ে হয়। কেউ কেউ বলতে লাগলো যে আমেরিকান একটা ইয়ের থেকে তাকে যেটা টেস্ট টিউবে দিচ্ছে খাদ্যটা সেটা সেরকম থাকে, বিভিন্নভাবে প্রোপাগান্ডা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এইরকম একজন সাহসী মেয়ে যে প্রায় ১৪ বছর ধরে ১২ বছর ধরে যে তার এভাবে, সে যাই হোক ভেতরের গল্প যেটাই থাকুক, এবং তার যখন এরকম একটা মানে কিশোরী কন্যার, সে সব রকম তার চাহিদাগুলোকে ছেড়ে সে যখন এরকমভাবেই থাকছে, এবার তাকে প্রথমে সম্মান করে এবং মানুষরা করত। কিন্তু এটাও ঠিক যে ইরম শর্মিলার সংগ্রামে কিন্তু মানে ইরমকে ঈশ্বরী করে দেওয়া হলো, যেখানে আমারও একটা বিরোধ ছিল। এবং আমি বারে বারে কিন্তু ওখানকার মহিলাদের সঙ্গে যখন কথা বলেছি এই কথাটা রেখেছি যে আসলে ইরম শর্মিলার মানে এটা একক একটা আন্দোলনের মতো জায়গা। আমি একক আন্দোলনে আমি কোনোদিন বিশ্বাসী নই। আমার মনে হয়েছে নারী মুক্তি আন্দোলনের জন্য মানে একটা অন্য র্যাডিক্যাল চিন্তা থাকা উচিত, যেটার সঙ্গে একটা মানে কোনো নেতৃত্ব কেউ দেবে। কিন্তু সেক্ষেত্রে ইরাম একটু একক হয়েছে এবং ইরামকে ঘিরে একটা বৃহত্তর কিন্তু বৃত্ত তৈরি হয়েছিল। এবং সেই সময়ের অন্যান্য সমস্যাগুলো বা ইমাদের মানে এটা আমারও একটা অবজারভেশনের মতো যে সেখানে কিন্তু সে সময় একটা ডেভেলপমেন্টেরও আসছিল। ইরাম আছে এবং একটা ডেভেলপমেন্টের ব্যাপারটাও আছে, এবং একটা 1 পয়েন্ট প্রোগ্রাম হয়ে যাচ্ছিল আপসপাকে ওঠাতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু আপসপা থাকতে থাকতেও কারুর যেন অনেক লাভ হয়েছিল, তাই অনেক কিছু উন্নয়নের বিষয় তো ঢুকছিলই, কারণ প্রাইভেটাইজেশন সে সময় ঢুকছে। কিন্তু ইরাম হঠাৎ করে ইলেকশনে আসার কেন সিদ্ধান্ত নিল, আমার কাছে এটা একটা খুব প্রশ্ন। এবং সে সময় আমি এই সংগঠনগুলোর কাছে এটা রেখেছিলাম যে ইরাম আজকে কেন ইলেকশনে কেন দাঁড়াতে চাইছে। এবং দেখা গেল যে প্রবল একটা ভোটে ও হেরে যাচ্ছে। এটাও আমার কাছে একটা অবিশ্বাস্য মনে হচ্ছিল যে কালকে পর্যন্ত যাকে এতটা মাথায় মানে করে মানুষ মানে একটা দিক দিতে চাইছিল, সেক্ষেত্রে অনেকেই বলছে যে এটা একটা স্বপ্নভঙ্গ হয়েছে। কারণ ইরাম প্রথমত আপসপাকে না উঠিয়ে মানে ইরামের, কিন্তু এটাও তো ফ্যাক্ট যে ইরাম কি মরে যাবে, এটা তো আমরা চাই না। আর ইরাম সে সময় কবিতার যেটা লিখছিল ভাষা, যেটা আমি আমার সেকেন্ড বইয়ে মেনশন করেছি, যে বারবার শৃঙ্খলিত জীবন চাই না বলছিল। এই শৃঙ্খলিতটাও কি অনুভব করছিল, এটা একটা আমার কাছে বড় প্রশ্ন থেকে গেল। এবং এই ভদ্রলোক যার সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল, এই ভদ্রলোক একটা খুব বড় এনজিওর, আমেরিকান এনজিওর ছিলেন, এবং তিনি মণিপুরে তাকে প্রায় দেখা যেত এই প্রোগ্রামগুলোতে আমরা যখন যেতাম উনি আসতেন, এবং সেই ইরামকে অনেক বুঝাচ্ছিল ব্যাপারটা আর কি, যে ইলেকশনের তার একটা বড় মানে ব্যাপারটা ছিল আর কি। এবং তাকে যে চিফ মিনিস্টারের মানে অপোজিশনে রাখাটা, এটা আমার কাছে একটা খুব দুঃখজনক বলে মনে হয়েছিল যে এই ক্ষমতার লোভটা তাহলে কি সব
যেটা মানে বলছে মানুষ সেটার সাথে কি কিছু মিলছে? আর ইরাম বোধহয় ১৬-১৭ এরকমই কিছু একটা ভোটের পেয়েছিল, মানে জেতা। মানে ওকে সবাই এমনভাবে হারিয়ে দিচ্ছিল, মানুষের চোখেও যেন মানে ইরাম এত নেমে যাচ্ছিল, যেটা আমার কাছে খুব কষ্টের মনে হয়েছিল। আসলে এখানে ইরামের যে একটা স্যাক্রিফাইস, আসলে ইরামের স্যাক্রিফাইস যে কজ, এবং সেইটা যে আসলে মানে সামগ্রিক যদি লড়াইয়ের সঙ্গে যুক্ত না হয়, মানে যদি কোথাও সেটাতে মানে খুব একা লড়বো এটা বিষয়টাই যেহেতু নয়, এবং সেই একা লড়ার জায়গাটা গিয়ে মানে একটা আপস্পার মতো একটা এরকম কালো আইন, তার বিরুদ্ধে অসংখ্য ইমারা তো প্রাণ দিয়েছে, মারা গেছে, গণধর্ষিতা হয়েছে এর আগে। কিন্তু এই জঙ্গি বিষয়টা যেন আস্তে 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 ডাইলুট হয়ে একটা ঈশ্বরীর বন্দনার মতো করে চলে যেতে লাগলো, যেটা 5th নভেম্বরের প্রোগ্রাম, গান নাচ বাইরে থেকে হচ্ছে। এবং আমি নিজে দেখেছি যে মণিপুরের যার জন্য মানে আমি এই বিষয়টা থেকে মানে ওদের সংগঠন থেকে একটু দূরত্ব রাখতে হলো, যে আমি দেখলাম যে ওখানে বড় বড় হোটেলগুলো মানে ভাড়া নিয়ে তাতে গান বাজনা না, মানে খাদ্য পানীয় সব চলছে, ইরামের প্রোগ্রাম হচ্ছে, কিন্তু ইরাম তখন নাকে নল দিয়ে বসে আছে। এই বিষয়টা আমার কাছে আশ্চর্য লেগেছিল, তারই প্রোগ্রামে এসে সারা বিশ্বের এত ইন্টেলেকচুয়ালসরা এত কি করে খাওয়ায় নষ্ট করছে, খাচ্ছে। এটা আমার কাছে একটা তাদের ভীষণ, নেত্রী যেখানে হাঙ্গার স্ট্রাইকে আছে। হ্যাঁ, মানে আমার কাছে এটা একটা ভীষণ প্রশ্ন মনে হয়েছিল। সব তারকে ঘিরে যে এক ইয়াং ছেলেমেয়েরা সবাই কেউ সিঙ্গাপুর থেকে, কেউ থাইল্যান্ড থেকে ফ্লাইটে আসা যাওয়া হচ্ছে, মানে বিপুল টাকা অর্থ খরচ হচ্ছে। কারা যোগান দিচ্ছে এই টাকা? এবং সেক্ষেত্রে যে এই যে খাদ্য পানীয় এত কিছু ব্যবস্থা, সেটার সঙ্গে আমার মনে হচ্ছিল কোথাও যেন জনগণের সম্পর্ক নেই। এটা যেন অ্যাসাম এলিটে মানে নিয়ে নিচ্ছে বাস এবং হয়তো জায়গাটাকে। জনগণও এটাকে খুব ভালো করে নেয়নি। নেয়নি। যার প্রমাণই যখন ইলেকশনে গেল তখন সে এত বিপুল ভোটে হেরে গেল। মানে এবং এই, কার্যত এটা বুঝতে পেরেই হয়তো ইরাম চলে গেলেন। হ্যাঁ, মানে এইটা আমি জানি না যে তার এখানে ব্যক্তিগত বোঝা না বোঝার বিষয় ছিল না, কারণ তার এটাতে চলে যাওয়াতে তার পারিবারিক মানুষ মানে তার পরিবারের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছিল। মানে কেউ মানে কেউ, তার মা দাদা এরা খুশি নন। হ্যাঁ, মানে তার মা নয়, মা বিশেষ ইয়ে দেওয়া না, কিন্তু তার দাদা যেন এটা বলতে চেয়েছিল যে এটা মানে মানে তার দাদার যেন আমার মনে হয়েছিল এরকমই, হয়তো মনে হয় যে সে ঈশ্বরী হয়েই থাকুক, ইট ইজ বেটার দেন মানে একজন সিভিলিয়ান এরকম হয়ে থাকা। মানে আমার মনে হচ্ছিল যেন তার কথায় বারবার যে আমাদের একটা এতদিনের মানে যেন সংগ্রাম, কিন্তু ওটাও সংগ্রাম ছিল না। যদি ওর পরিবারকে দেখা যায় তাহলে পরিবারও তো অ্যাজ ইউজুয়াল যাচ্ছিল, এবং পরিবার যেটা যাচ্ছিল, এবং পরিবার তো এরকম সবাই স্যাক্রিফাইস করেনি, এটা ইরামের একক। কিন্তু এটা আজও আমার কাছে মনে হয় এই 14টা বছর যে ইরাম দিল, এবং তারপরে এখন ইরাম ছোটোখাটো এক একটা স্টেটমেন্ট দেয় যে ওকে খুব মানে কষ্ট দেয় এই দ্বন্দ্বগুলো, সংঘাতগুলো। কিন্তু আমার মনে হচ্ছিল বারে বারে, আমার মনে হচ্ছিল যেন ইরাম একবার এসে হয়তো বলবে যে মানে নতুন করে, আমি এটাই প্রশ্ন করতে যাচ্ছিলাম যে আজ হুম, যদি ইরাম থাকতেন হুম, তাহলে কি পরিস্থিতিটা নিয়ন্ত্রণ সাধারণ মণিপুরবাসীর পক্ষে একটু একটু সহজ হতো? মানে ইরামের কেন মনে হলো না, আমার কাছে এটাও প্রশ্ন, যে স্বাভাবিকভাবে মানে যে ইরাম ইরাম হয়ে উঠেছিল একটা অঞ্চলের জন্য, সেই ইরাম আজকে এত নীরব থাকতে, মানে সে যদি আজকে মানে ঝোলা নিয়ে গিয়ে সবজি কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করে যমজ মেয়েকে স্কুলে আনা নেওয়া করছে এই ভারতবর্ষেরই একটা জায়গায়, কোথাও একটা স্টেটমেন্ট দিচ্ছে, কোথাও একটা সাংবাদিককে দিচ্ছে, এটা ঠিকই, কিন্তু সেখানে এরম বা আফস্পা এত সেনাবাহিনী, যে আফস্পাকে উঠিয়ে দিতে বলছিল, আজকে তো শুধু সেনাবাহিনীই চলেছে। আজকে যদি আমরা এই হাইওয়েগুলোর দিকে তাকাই, অক্ষম সাধারণ মানুষ আর সেনাবাহিনীর বেদম মার। কি প্রচণ্ড, প্রত্যেক দিন এই ভারী ভারী ট্রাক NH-37 আর এই তাতে যাচ্ছে, এবং স্কুল কলেজ সব কিছু ধীরে ধীরে সেনার ছাউনি হয়ে যাচ্ছে, সব ইনফাইনার ডেজের জন্য বন্ধ, সরকারি অফিস বন্ধ হয়ে গেল, এগুলো এখন কাজকর্ম একটা স্টেট এখন সম্পূর্ণ অভিভাবকহীন প্যারালাইজড একটা স্টেটে রূপান্তর হয়েছে। আজকে যদি কেউ মণিপুরে যায়, সে কি দেখবে যে যেটা একটা স্বাভাবিক যে স্টেট সেটা আর এখন নেই, কেউ কোনো কথা বলছে না,
যারা পুরনো বান্ধবী, কেউ কারো বন্ধু নয়। কোনো বন্ধু নয়, কোনো গান নেই, সিনেমা নেই, লিটারারি ফেস্টিভ্যাল নেই, বুক ফেয়ার নেই। কি হচ্ছে একটা স্টেটে? মানে বোধহয় এটা অত্যুক্তি হবে না গাজার পরিস্থিতির সঙ্গে গাজার হ্যাঁ, মানুষের হ্যাঁ, মানে তাদের সাইকোলজির সঙ্গে এই মুহূর্তে মণিপুরবাসীর সাইকোলজিকে তুলনা করলে মিলছে। অবাক করা যে যে একটা ধরুন এখানে যে একটা এরকম একটা গৃহযুদ্ধর পরিবেশ, এবং এই যে মানুষ মানে ত্রাণ শিবিরেও আর সিকিওর নেই, হুম সেখান থেকেও অ্যাবডাকশন হচ্ছে। গাজাতেও তাই হয়, ত্রাণ শিবিরে গুলি চলে, হ্যাঁ, ত্রাণ শিবিরে স্নাইপাররা বহুদিন ধরে যে হুম, ইসরায়েলি স্নাইপাররা হুম, হাঁটুর নিচে গুলি করেন ত্রাণ শিবিরে, এই নিয়ে অনেক লেখালেখি রয়েছে। হুম, আহেদ তামিমি বলে হুম, একজন অ্যাক্টিভিস্ট এই নিয়ে লাগাতার লেখালেখি করেছেন। দে কল্ড মি এ লায়নেস বলে তার একটা বই আছে। তো আহ, আমার মনে হয় এটা এই হতভাগ্য জনজাতি সেই হুম, প্রশ্নে বোধহয় গাজার মানুষ এবং মণিপুরের মানুষ মিলে যায়। এবং এখানেই আমার শেষ প্রশ্নটা আজকের আসে, প্রধানমন্ত্রীর ভূমিকা। রোম যখন জ্বলছে, নিরকি তখন সেতার ঘুমোচ্ছে। বাজাচ্ছেন। আমরা আজকে এটা সবাই দেখছি, ওপেন সিক্রেট, এটা করে আলাদা করে বলার কোনো বিষয় নেই। আর যখন আমরা দেখছি যে বহুজাতিক কোম্পানি তার সাপোর্টেই, আমরা একটা বিশেষ রাজনৈতিক দলের সাপোর্টেই কাজ করছে, এবং সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই মুখ ফিরিয়ে নেওয়াটা তার দিক থেকে স্বাভাবিক অবস্থান হয়ে যাচ্ছে। সে আমরা বাইরে যাচ্ছি এবং বাইরে বিদেশে গিয়ে অন্যের যুদ্ধের ওপর অনেক একটা তৃতীয় পক্ষ হয়ে সমাধান সূত্র খুঁজছি, কিন্তু ওখানকার মানুষ তো এটাই বলতে চাইছে যে আপনি একবারও আসছেন না কেন, আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না কেন। এবং সেক্ষেত্রে বা রাহুল কমেন্ট। গান্ধী, হ্যাঁ, একটা এত মৌন, মানে এক আশ্চর্য ধরনের চুপ থাকা, মানে এই যেটা মৌনতা, এটাকে তো ব্যাখ্যা করা যায় না। এবং ইসরায়েলে কোনো একটা পরব হলে হুম, ইসরায়েলবাসীকে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। হুম, আর আমার রাষ্ট্রে, আমার একটা রাজ্য এরকম জ্বলে যাচ্ছে, প্রধানমন্ত্রী একবার একটা মন্তব্য করেছেন হুম, সংসদ ভবন থেকে, হুম, আর তার কোনো মন্তব্য নেই। নেই। আর আরেকটা কথা হচ্ছে যে এই যেটা মানে, আপনি রাহুল গান্ধীর কথা কিছু হ্যাঁ, বলছিলেন। আমি সেটাই বলতে চাইছি যে রাহুল গান্ধীকে যে একটা মানে এই ত্রাণ শিবিরগুলোতে যে সে গেছে, এবং যেভাবে মানুষ তাকে মানে ধরে যেভাবে বলতে চাইছে, এবং সেই জন্য আজকে কংগ্রেস সেখানে যে জিতেছেন, এবং যে এমপিরা যে বোল্ডলি কথা বলছে, শুধু তাই নয়, মানে আজকে তো ওখানকার এমএলএ এমপিরাও ভাগ ভাগ হয়ে গিয়ে এটাই বলতে চাইছে, তারা সম্পূর্ণ মানে এটা একটা বোধহয় ভারতবর্ষের ইতিহাস না, বিশ্বের কোনো ইতিহাসেই নেই যে রুলিং পার্টির এমএলএ এমপিরাই ভাগ হয়ে যাচ্ছে, কারণ ওদের বাড়িতেই অ্যাটাক করছে ঠিক। এবং তারা ভাগ হয়ে যাচ্ছে। তারা তাদের আসলে এক্ষেত্রে সেই মানে অমর্ত্য সেন যখন বলছিলেন যে মানুষের তো আরও পরিচয় থাকে, এই পরিচয়ের বাইরে উনি যখন ন্যাশনালিজম বা ইন্টারন্যাশনালিজমকে ব্যাখ্যা করছেন, তো মণিপুরে যেন এখন আর অন্য পরিচয়গুলো আর কিছুই কাজে না, মানে কুকি, মেইতেই, তোমার সারনেম আধার কার্ডে যদি কুকি, তাহলে ওয়াইফকে আলাদা করে দিচ্ছে, মেইতেই লেখা, যদি সে চেঞ্জ করেনি, মেইতেই হয়ে যায়নি, সে কি করে মেইতেই হবে। আমার মনে পড়ছে হিটলারের আমলে হুম, যারা জিউস হুম, তাদেরকে বলা হয় যে পরিচয়পত্রে জে লিখে দিতে, হুম, অথবা তাদের মেয়েদের ক্ষেত্রে সারা আর পুরুষের ক্ষেত্রে হুম, জিউ এই পদবিটা ব্যবহার করতে, যাতে তাদেরকে আলাদা করা যায়, বিচ্ছিন্ন করা যায়। হুম, সেই একই রকম মানে একই রকম। আইডেন্টিফাই করা চলছে হুম, মণিপুরীদের, কুকিদের। একদম। এবং উম, মানে মণিপুরে যেটা এখন মেরি কমের মতো পার্সোনালিটি যারা আর কি, তারাও মানে অভিমানী হয়ে আর কি নিজেকে সরিয়ে নিতে চাইছে, বা যারা ওখানকার রাইটারদের যে ভয়ানক যে কান্না, যে আমরা কোথায় লিখবো, মানে একটা পরিবেশটাই এমন যুদ্ধবিধ্বস্ত যে পরিবেশ, এই পরিবেশের থেকে তো আর নতুন কিছু মানে ধরুন আর কোনো আশা করার যেন যায় না। এবং এটা এই মুহূর্তে যে কবে এই দ্বন্দ্ব থেকে মানুষ, এই সংঘাত থেকে মানুষ মানে তার নিরাময়ের পাবে, কবে খুঁজে শুশ্রূষার আলো ফুটবে আমরা বলা যায় বলতে না। পারি। সাধারণত আমি চেষ্টা করি খুবই একটা আনন্দময়ভাবে আমাদের এই এপিসোড শেষ করতে, হুম। কিন্তু এক্ষেত্রে বোধহয় এইটা করা সম্ভব নয়, কারণ আমাদের কাছে কোনো দের ইজ নো রে অফ হোপ। কিন্তু ইমাদেরকে আমি সবসময়, আমি কিন্তু হোপেই বিশ্বাসী, মানে আমি এখনো আশা করি, এবং এই জন্য আমি আমার বইয়ের শেষ
মানে ইমাদের সাথেই যেন আমি পথ হেঁটেছি আর লং লিভ মণিপুর বলেছি। মানে আমার মনে হয়েছে যদি বাঁচাতে পারে ইমারাই পারবে, কারণ এরা কোনো ইজমের বিশ্বাসী নাও হতে পারে, কিন্তু এরা কিন্তু জানে যে আমাদের যেটা নারীর শক্তি সেটা কিন্তু আমাদেরকে মানে এত খণ্ডিত করতে পারবে না, এবং জোটবাদ্ধে জানে। এবং আজকে তাই কিন্তু যখন দিল্লিতে আমরা দেখছি, কালকে পরশু যখন আমরা দেখছি, সেটা কিন্তু তারা বারে বারে এটাই বলছে, বা মিলিটারির সেনা ছাউনিতে গিয়ে এরা এটাই বলছে যে উই ইমা। ওরা কিন্তু বলছে না যে উই ম্যাতে ইমা, ওরা কুকি ইমা। আর এই জায়গাটায় আমি কিন্তু এভাবেই আশার আলো দেখি। আর আমি মনে করি যে আগামী দিনে কিন্তু পৃথিবীর পরিবর্তনে মহিলাদের একটা বড় ভূমিকা থাকবে এবং সেখানে মণিপুর হয়তো একটা পথ উদাহরণ দেখাবে হয়ে উঠবে বলে আমি মনে করি। সুপর্ণাদি, আপনি এখন যে সময় সাংবাদিকতা মানে আসলে পিআর, সরকারের প্রচারযন্ত্র হয়ে ওঠা এবং রাষ্ট্রের ঠিকেদারি নেওয়া, রাষ্ট্রের হ্যাঁ হ্যাঁ বলা, ঠিকেদারি নেওয়া, কোনো ডিসেন্ট, কোনো বিরুদ্ধ মত না রাখা, এবং বিনোদন জগতের সমস্ত চাকচিক্যকে দিনানুদিন আপডেট করে যাওয়া, বড় শহরের কথাই কাগজ জুড়ে লেখা, সে সময় আপনি 14 বছর ধরে প্রান্তিক মানুষের কাছে মণিপুরে, এবং শুধু মণিপুর নয়, মণিপুর, ঝাড়খণ্ড না, আপনার সঙ্গে কথায় কথায় আমি জানতে পারলাম বাংলাদেশের কথাও, যে আপনি পার্বত্য চট্টগ্রামেও প্রান্তিক মানুষদের কাছে পৌঁছে গিয়েছেন। আমি বলবো এটাও একটা উদাহরণ যে গোটা ভারতবর্ষের সাংবাদিকরা যখন নুয়ে পড়ল, রাষ্ট্রশক্তি এই আমাদেরকে হামাগুড়ি দিতে বাধ্য করলো, তখন যে আপনার মতো মানুষরা এভাবে উদাহরণ তৈরি করলেন, আমরা যারা আপনাদের থেকে অনেকটা ছোট, আমাদের কাছে এইটা কিন্তু খুব বড় প্রেরণা হয়ে রইল। এটা বলে আমি আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করব। ধন্যবাদ অর্ক। আমি মনে করি না খুব বেশি নিজেদের করতে পেরেছি, খালি আমি এইটুকুই মনে করি যে আসলে মানে আমি অন্য কিছু পারি না, আমি বন্দুক চালাতে পারি না, আমি হয়তো ভাষণ দিতে পারি না, কিন্তু আমি শুধু একটু কলম চালাতে শিখেছি, এবং সেটাতেও কতটা পূর্ণতা অর্জন করেছি জানি না। কলম চালাতে যারা পারে তারা অনেকে কলমকে বিপথে চালনা করেছে। আপনার কলম আমাদের পথ দেখাচ্ছে, পথ দেখাবে। ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম।